প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক ও গবেষক জনাব আফজালুল বাশার। তার প্রবন্ধের বিষয় বদরুদ্দীন উমরের রাজনৈতিক চিন্তা। মাননীয় সভাপতি, সম্মানিত আলোচক এবং উপস্থিত সুধীবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। 1982 সালে লোকায়ত পত্রিকায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার লিখেছিলেন, বিগত কয়েক দশক ধরে আমাদের দেশে সৃষ্টিশীল চিন্তার ও সৃষ্টিশীল কর্মের যে একটি ধারা ধীরে ধীরে দানা বাঁধছে, সকলের অজান্তে আত্মপ্রকাশ করছে। ভবিষ্যতে রচিত ইতিহাসে বদরুদ্দীন উমর সম্ভবত সেই ধারার পথিকৃতে এবং প্রথম পর্বের প্রধান পুরুষের ভূমিকায় মর্যাদায় ভূষিত হবেন। এই যে 1982 সালে বদরুদ্দীন সম্পর্কে আবুল কাসেম ফজলুল হক স্যার যা বলেছিলেন, আজকে বদরুদ্দীন উমরের জীবন অবসান হয়েছে এবং আমরা দেখছি যে তিনি একজন সত্যিকার অর্থে প্রধান চিন্তকের এবং রাজনীতিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু এই বিষয়ে অতিরিক্ত কথা বলার তিনি পক্ষপাতী ছিলেন, অর্থাৎ বদরুদ্দীন উমর কখনোই চাননি যে তার নামের সাথে বাতিঘর বা মহামানবীয় কোনো উপাধি লাগানো হোক। তিনি সবসময় চেয়েছেন একটা বিতর্কের ভেতরে থাকতে, বিতর্ক উত্থাপন করতে, পলিমিক্সের ভেতরে যেতে, এবং পলিমিক্স তিনি খুবই পছন্দ করতেন। আমি যে লেখাও পুরোপুরি হয় নাই, লেখার কিছু পয়েন্টস আমি জোগাড় করেছি। বিষয়বস্তু হিসেবে নামটা ঠিক করেছি বদরুদ্দীন উমরের রাজনৈতিক চিন্তা, এবং তার যে এ পর্যন্ত প্রকাশিত 104টে মতো বই আছে। 104টে বইয়ের যদি বিভাজন আমরা করি, তাহলে ইতিহাস, সংস্কৃতি, ভূ রাজনীতি, রাজনীতি, এইভাবে এক একটা বিষয়কে যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 20-25টা বিষয় তিনি লিখেছেন। এবং পরিবেশ বিষয়ে তিনি যে বইটা লিখেছেন সেটাও এই বিষয়ের অন্যতম প্রধান একটি গ্রন্থ, এবং সেখানে সেই মতো চিন্তা তিনি প্রকাশ করেছেন। তো আসলে সমস্ত তার বই এবং তার প্রথম দিককার যে বই, সেগুলো ছাড়াও তার সমস্ত বই হচ্ছে রাজনৈতিক। এই জন্য আমি বদরুদ্দীন উমরের রাজনৈতিক চিন্তা এই কথাটাকে সামনে নিয়ে এসেছি। আরেকটা ধারণা এখানে প্রচলিত আছে যে বদরুদ্দীন উমর যে 3টে বই লিখেছে, 3টে খণ্ড লিখেছেন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এই বইটা লেখার পরে আর তেমন গুরুত্বপূর্ণ তার বই নেই বা চিন্তা শক্তি প্রকাশ হয় নাই তার মাধ্যমে। কিন্তু আমি মনে করি যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন বই তার একটা বিখ্যাত বই, কোনো সন্দেহ নেই। এবং আমরা এই বিষয়ে কিছু কথা বলবো যে কিভাবে বিখ্যাত, কেন বিখ্যাত। কিন্তু যতদিন গেছে তার যে চিন্তার ব্যাপকতা এবং রাজনৈতিক চিন্তা, রাজনীতিক বিকাশের ক্ষেত্রে সেই চিন্তাগুলোর যে অবদান, সেই অবদান
আপনার বাংলাদেশকে পরিবর্তন করেছে এবং উপমহাদেশে তার একটা ছাপ আমরা দেখতে পাব। তো প্রথমে আমি বদরুদ্দিন উমরের পারিবারিক বিষয়ে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে ওনার বাবা এবং দাদা দুজনেই খুবই বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন এবং ওনার যে দাদা আবুল কাসেম, তাকে বাংলা রাজনীতির চাণক্য বলা হতো। তিনি আজীবন বর্ধমান থেকে সংসদের প্রতিনিধি ছিলেন এবং সেই একই আসন থেকে আবুল হাসিমও প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। এবং আবুল হাসিম এর যে পরিবার, সেই পরিবারের ভেতরেও অনেক ব্যক্তি ছিলেন যারা উপমহাদেশের রাজনীতিতে অবদান রেখেছেন এবং তাদের বাসায় যাদের যাতায়াত ছিল আজাদ সুবহানি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, কুষ্টিয়ার শামসুদ্দিন আহমদ, কামরুদ্দিন আহমদ, শামসুল হক, ঢাকার শামসুদ্দিন আহমদ, নুরুল আলম, মোহাম্মদ দোহা, খন্দকার মুস্তাক প্রমুখ। এর থেকে বোঝা যায় যে সেই সময়ের রাজনীতির সাথে এই পরিবারটার, এই বাড়িটার একটা ভালো সম্পর্ক ছিল এবং বদরুদ্দিন উমর এইভাবেই বিকশিত হয়েছিলেন। এবং তার প্রথম জীবন মানে দেখা যাচ্ছে যে তিনি তমুদ্দুন মজলিসে সৈনিকের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমি মনে করি সেটা একটা তার খুবই ভালো সম্পৃক্ততা সেখানে ছিল। তমুদ্দুন মজলিসেরও একটা অত্যন্ত পজিটিভ ভূমিকা ছিল আমাদের ভাষা আন্দোলনে। তো ওনার যে আবুল হাসিমের একটু পরিচয় এখানে দেই। সেটা হলো যে আবুল হাসিম ভারত উপমহাদেশকে জাতিরাষ্ট্র ভিত্তিক একটা স্বপ্ন দেখতেন। এটা ছিল তার একটা প্রধান দিক। আর একটা দিক হচ্ছে যে তিনি আদর্শবাদকে খুব বেশি ধারণ করতেন। সেটা কিভাবে, সেটা একটু আমি বলি। খুলনার আব্দুস সবুর খানকে শহীদ সোহরাওয়ার্দী খুব পছন্দ করতেন, কিন্তু সবুর খানের মতে আবুল হাসিম বাংলার সন্ত্রাসবাদীদের সাথে সম্পর্কিত এবং একজন কমিউনিস্ট। শাহ আজিজুর রহমানও আবুল হাসিমকে কমিউনিস্ট হিসেবে দোষারোপ করতেন। খাজা নাজিমুদ্দিন মনে করতেন আবুল হাসিম ইসলামকে আশ্রয় করে কমিউনিজম প্রচার করে। হাসিম কমিউনিজমের সাথে ইসলামী সাম্যের সাযুজ্য অন্বেষণ করেছিলেন। এই কারণে তাকে সবসময় বলা হয়েছে বামপন্থী। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের এই প্রাক্তন সাধারণ সম্পাদক আজীবন ইসলামী ভাবধারা অবলম্বন করেছিলেন এবং তার অন্যতম প্রধান অবদান ছিল মুসলিম লীগকে সম্ভ্রান্তদের পার্টি থেকে ঘুরিয়ে মধ্যবিত্তের পার্টিতে পরিণত করা এবং সেখানে সাধারণ মানুষেরও অবস্থান তিনি তৈরি করেছিলেন। আবুল হাসিম যে আদর্শবাদ ধারণ করতেন, সোহরাওয়ার্দী তাতে সমর্থন করেননি। আবুল হাসিমের আদর্শ নিষ্ঠার দিকে তাকিয়ে সোহরাওয়ার্দী বলেছিলেন, আদর্শের প্রতি এত নিষ্ঠা আমার মনোভূত নয়। আদর্শ আমার কর্মজীবনে কখনো কোনো কাজে আসেনি। আমি কোনো আদর্শে বিশ্বাস করি না। ক্ষমতার রাজনীতির জন্য যা প্রয়োজন সেটাই করা ছিল সোহরাওয়ার্দীর রাজনৈতিক সিদ্ধান্তের মূলনীতি। এবং এই যে আবুল হাসিম, তার দ্বারা উমর
প্রভাবিত হয়েছিলেন, সেটাই স্বাভাবিক। কিন্তু পরে তার বাবার প্রভাব থেকে তিনি বের হয়ে আসেন, বাবার প্রভাব থেকে বেরিয়ে আসেন এবং তার চিন্তার যে পরিবর্তন সেটা 60-এর দশকে, বিশেষ করে ইউরোপ থেকে ফেরার পরে তার যে 3টে বই বের হয় সাম্প্রদায়িকতার বিষয়ে, তার ভেতরে সেটা প্রকাশ পায় এবং তখনই তার ভেতরে বাস্তবতাপূর্ণ এবং বামপন্থী চিন্তার একটা বিকাশ ঘটতে দেখা যায়। তো এই বইটা নিয়ে, এই 3টে বই নিয়ে একসাথে একটা আলোচনা করার বড় সুযোগ আছে, কিন্তু এখানে আমি বিষয়টা তেমন আলোচনা করবো না, পরে শেষে কিছু সময় পেলে অল্প কিছু কথা বলবো। এই বিষয়ে মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন, এটা নিয়ে বিতর্ক আছে এবং এইটা আমাদের, এই বিতর্কটা আমাদের জন্য ভালো হবে। মোহাম্মদ আজম এই বিতর্ক শুরু করেছেন। তো এইখানে তিনি যে আমাদের সামনে যেভাবে পরিচিত, এইগুলো তার সাধারণ পরিচয়টা ঠিক, যে তিনি নিরাপোষ একজন ব্যক্তিত্ব, তিনি পুরস্কার নেননি, তার মানে তিনি তালিকাভুক্ত হতে চাননি এবং তিনি অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করার জন্য এসছেন এবং একজন বড় চিন্তাবিদ হিসেবে আবির্ভূত হয়েছেন, রাজনীতিবিদ হিসেবেও আবির্ভূত হয়েছেন। দেখা যাচ্ছে যে আমরা 1947-70 বা তার লাগু আরো 10-20 বছর পেছনে গেলেও আমরা দেখতে পারি যে আমাদের এই অঞ্চলে অনেক বড় বড় চিন্তাবিদের জন্ম হয়েছে। তাদের সকলকেই আমরা শ্রদ্ধা করি, আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে তাদের সব চিন্তাকে আমরা তার সাথে একমত। এবং সেই কথাটা আমি আগেও বলেছি যে ওমর ভাই নিজেও তার চিন্তার বিরোধিতা করলে সানন্দে তার সাথে তর্কে অবতীর্ণ হতেন এবং তার নিজের কথাগুলো বলতেন। এবং এই ধরনের বিতর্কের ভেতরে দেখা গেছে যে ইপিসিপিএমএল নিয়ে তিনি কিছু বিতর্ক করেছেন এবং সেটা নিয়ে আমরা কিছু পরের দিকে কথা বলব। বদরুদ্দিন ওমর যখন কমিউনিস্ট পার্টি ভেতরে আসলেন এবং পরে আস্তে আস্তে উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের দিকে যখন তিনি তাকালেন, তখন তার কতগুলো জিনিস তার চোখে পড়ল এবং তিনি বললেন যে আমাদের এই উপমহাদেশে সমাজতন্ত্র বা কমিউনিস্ট আন্দোলন সফল হয় নাই এবং সফল করার জন্য যে ধরনের পার্টি দরকার সেটাও দেখা যাচ্ছে না। এরপরে উনি এর কারণ বিশ্লেষণ করেছেন এবং এই বিষয়ে অনেকগুলো, মানে অন্তত 9টা বই তো শিরোনামের সাথে জড়িত, তার বাইরেও আরো অনেক বই লিখেছেন এই একই বিষয়ের উপরে, যে কিভাবে এখানে বামপন্থী এবং কমিউনিস্ট আন্দোলন দানা বেঁধে উঠবে। এবং এইখানে উনি ওনার জীবনের শেষের দিকে এসে উনি একটা কথা বলে গেছেন, যেটা তার সারমর্ম, তার প্রত্যাশা, সেটা হচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশে নতুন বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টির উদ্ভব হবে, তারা সংগঠন ও আন্দোলনের মাধ্যমে শক্তি বৃদ্ধি করবে এবং এক পর্যায়ে তাদের নেতৃত্বেই হবে এক চূড়ান্ত গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থান সৃষ্ট সামাজিক বিপ্লব দেশের সর্বক্ষেত্রে ঘটাবে আমূল পরিবর্তন। এই যে প্রত্যাশা, দৃঢ় প্রত্যাশা, এই প্রত্যাশাই ছিল বদরুদ্দিন ওমরের সারা জীবনের যে সাধনা এবং তার যে লেখা এবং তার যে সংগঠন করা এবং পার্টি ওয়ার্ক, সব কিছুর মূল। তিনি এটা বিশ্বাস করতেন, ধারণ করতেন এবং এর জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছেন। এবং তার সাথে 1981 সাল থেকে মেলামেশা করার কারণে আমি এর প্রত্যক্ষভাবে কিছু জানি।
তিনি একটা স্টাডি দিচ্ছেন আমাদের। রুশ বিপ্লবের ভিত্তি ছিল মূলত শ্রমিক আন্দোলনের উপর, অন্যদিকে চীন বিপ্লবের ভিত্তি ছিল কৃষক আন্দোলনের উপর। এই উভয় বিপ্লবের নেতৃত্ব ছিল মধ্যবিত্তের হাতে, কিন্তু এই মধ্যবিত্তদের আদৌ মধ্যবিত্তশীল বৈশিষ্ট্য ছিল না, তারা বৈশিষ্ট্য। এদিকে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেছে মধ্যবিত্ত, তাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মধ্যবিত্ত, তাদের বৈশিষ্ট্যও ছিল মধ্যবিত্ত। এটা তার স্টাডি, এবং এই স্টাডি থেকে তিনি এর কারণও বলতেছেন এবং এর ফলগুলো বলছেন। সন্ত্রাসবাদী আন্দোলন থেকে আগতরা শেষতক বিচ্ছিন্নতা এবং সন্ত্রাসকে ধারণ করেছেন, এটা হলো ধারার বিষয় বলেছেন। আর কমিউনিস্ট পার্টি যে বিকাশ এবং উন্নতি ঘটেছিল আন্দোলনে, সেটা সম্পর্কে উনি বলছেন যে শ্রমিক ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা, প্রগতি লেখক সংঘ এবং গণনাট্য সংঘ, এইগুলোর মাধ্যমে ভারতের কমিউনিস্ট আন্দোলন অনেক শক্তিশালী ভূমিকার ভেতরে চলে এসেছিল, এবং সেগুলো আপনারা সবাই জানেন যে এটা ঠিক, তারা শক্তির ভেতরে চলে এসেছিল এবং অনেক শক্তিশালী আকার ধারণ করেছিল। এবং সেই শক্তির কিছু প্রমাণও দেখা গেল তেভাগা এবং তেলেঙ্গানা আন্দোলন। তো তারপরও কমিউনিস্ট পার্টির যে লাইনগুলো ব্রিটিশ আমলে এরা ধারণ করেছিলেন, সেই লাইনের কারণে তাদের সাফল্য কাজ অনুযায়ী, ত্যাগ অনুযায়ী সাফল্য আসেনি। এবং পরে যারা ভারতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে যারা ক্ষমতা এসছে কমিউনিস্ট পার্টি হিসেবে, তারাও কিন্তু তারা ওটা ক্যারি আউট করে নাই, সামনে আগায় নেয়নি। যেমন ভূমি সংস্কার করে নাই একটা বললাম, এবং তারা যুক্ত ফ্রন্টের সাথে কংগ্রেসের সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাও একটা মানে বিশেষ দিক ছিল, এবং তারা ভোটের রাজনীতির দিকেও ঝুঁকেছিল। এই সমস্ত পরিস্থিতিকে বিশ্লেষণ করে উনি বলেছিলেন যে ভারতের বুর্জোয়া শ্রেণীর বাম অংশ, ভারতের কমিউনিস্ট দলগুলোকে বলেছিলেন ভারতের বুর্জোয়া শ্রেণীর বাম অংশ। আমাদের বাংলাদেশে বিষয়টা আলোচনা করতে গিয়ে সমাজতন্ত্রের বিকাশ নিয়ে উনি বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে এখানে ধনবাদী বিকাশ হচ্ছে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই কথা, এটা হলো সিপিবি কথা, এবং এটা যে হয়নি, এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠান নামে রাষ্ট্রায়ত্তকরণের মাধ্যমে বাংলাদেশে লুটপাট শুরু হলো ৭১ সময়। সেই লুটপাট আপনার খুব বড় আকার ধারণ করলো, যা এখনো শেষ হয়নি। সেই অবস্থা আমাদের জীবনে আছে এবং চলছে। আর ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত এই সময়কার যে কমিউনিস্ট আন্দোলন, সেই কমিউনিস্ট আন্দোলনের উপরে, বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের উপরে তার অনেকগুলো স্টাডি আছে, যেগুলো আমরা আস্তে আস্তে আমরা দেখব। এবং সেখানে দেখা যাচ্ছে ৬৯-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানেও তাদের একটা নেতৃত্ব ছিল। এবং ৭১ সালে যে মুক্তিযুদ্ধ শুরু হলো, সেই মুক্তিযুদ্ধের শুরুতে এবং অনেক সময় পর্যন্ত, মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, এই সময়কালে আমাদের স্থানীয় পাক বাহিনী এবং রাজাকার বাহিনীকে যদি দুর্বল করে থাকে, তাহলে সেটা মূলত এখানকার বামপন্থীরা যারা ভারতে নাকি এখানে লড়াই করছেন তারাই করেছে। এই কথাটা ওমর ভাই তার আলোচনার ভেতরে নিয়ে এসছেন। যদিও যে বামপন্থী, যে কমিউনিস্ট পার্টির সাথে তার পার্টিতে তার ছিল, তিনি যোগদান করেছিলেন, তাদের লাইন সম্পর্কে তিনি দ্বিমত পোষণ করেছেন এবং ওই সময় পদত্যাগও করেছেন, ডিসেম্বর মাসে পদত্যাগ করেছেন।
তো কাজেই তার এই থেকে বোঝা যায় যে তিনি একটা চিন্তার ক্ষেত্রে একটা স্বাধীনতা নিয়ে নিজের কথাগুলো বলার উনি চেষ্টা করেছিলেন, এবং সমালোচনা উনি তার পার্টিকেও করেছেন এবং প্রচলিত রাজনীতিও করেছেন। প্রচলিত রাজনীতি এবং তার পার্টির সমালোচনা তিনি কখনো বন্ধ করেননি। তো 71 সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল। এই 71 সালের যে গণঅভ্যুত্থান, সেটাকে তিনি বিবেচনা করেছিলেন কিভাবে? বলছেন, এসব গণঅভ্যুত্থানে বিশেষ দাবি রাষ্ট্র ব্যবস্থা আদায় বা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয় না বা উচ্ছেদ হয় না। সে কাজ করতে হলে দেশের শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বা কমিউনিস্ট পার্টির ভূমিকা এবং নেতৃত্ব দরকার। কমিউনিস্ট পার্টিকে কৃষক, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন গড়ে তুলে সর্বস্তরের জনগণকে সংগঠিত করতে হবে, এবং গণ অভ্যুত্থানের জন্য থাকতে হবে 4টে শর্ত। এটা তার যে একটা বিখ্যাত চিন্তা, যে গণ অভ্যুত্থানের চিন্তা এবং অভ্যুত্থান কেন্দ্রিক যে ভারতের রাজনীতি, তার ধারাবাহিকতায় তিনি এটা মানে আউটলাইন করেছিলেন। এবং এখানে দেখা যাচ্ছে উনি বলেছিলেন যে 3-4টে শর্ত থাকতে হবে: শাসক শ্রেণীর অভ্যন্তরীণ সংকট, তাদের গ্রহণযোগ্যতা হারানো, জনগণের বিশাল সক্রিয় সমাবেশ এবং সমগ্র জনগণের স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দলের সক্রিয়তা এবং নেতৃত্ব। এই জিনিসগুলো যদি থাকে, শুধু তাহলে হবে না। ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যে ক্ষমতা, যে সামর্থ্য, সেটাও তাদের থাকতে হবে। এই কথা ছিল তার পর্যালোচনা। এবং ভবিষ্যতে আমরা যে এই দিকে যাব সে ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না। বিশেষ করে সমাজতন্ত্রের অনিবার্য ভবিষ্যৎ এই গ্রন্থের মাধ্যমে তিনি ভারতীয় উপমহাদেশ এবং সারা বিশ্বে কমিউনিস্ট আন্দোলনের 100 বছরের কমিউনিস্ট আন্দোলনকে পর্যালোচনা করে এই কথাগুলো তিনি বলেছেন। আমরা জানি যে তিনি গণশক্তি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন এবং পার্টি থেকে তাকে এই পত্রিকার দায়িত্ব দেওয়া হয়েছিল। 1970 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 1971 সালের 21 মার্চ পর্যন্ত 13.5 মাস পত্রিকাটির 59টি সংখ্যা বিরতিহীনভাবে তিনি প্রকাশ করেছিলেন। এবং এই পত্রিকায় তিনি কি সাফল্য অর্জন করেছিলেন? এই পত্রিকাটাকে বলা চলে তৎকালীন কমিউনিস্ট আন্দোলনের দর্পণ। এটা হলো তার একটা সাফল্য ছিল। আর এই পত্রিকায় তিনি নিজেই দাবি করেছেন যে এই পত্রিকার মাধ্যমে সেই সময় নকশালবাদী সাংস্কৃতিক আন্দোলনের যে বিষয়টা ছিল সেটাকে তিনি প্রতিহত করেছিলেন। এটা তার একটা সাফল্য ছিল। সেই বিষয়টা কি ছিল? সিপিআইএমএল এর এবং নকশালবাদী আন্দোলনের সাপ্তাহিক মুখপত্র দেশব্রতী পত্রিকায় সরোজ দত্ত এবং চারু মজুমদার তাদের আর্টিকেলের মাধ্যমে তারা এক ধরনের নৈরাজ্যবাদী ও সন্ত্রাসবাদী চিন্তা প্রকাশ করেন এবং তারা আমাদের দেশের প্রখ্যাত ব্যক্তিদের মূর্তি ভাঙা এবং অপসারণের কর্মসূচি গ্রহণ করেন। এবং সেই সব ব্যক্তিদের ভেতরে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি প্রমুখ ব্যক্তিদের নাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো এই বিষয়ে ওমর ভাই তার নিজেই বলছেন, গণশক্তিকে আমরা সেই ধরনের কোনো সাংস্কৃতিক আন্দোলনের মুখপত্র হতে দেইনি, কিন্তু শুধু সে সাম্প্রদায়িক সংস্কৃতির শক্তি বৃদ্ধির আশঙ্কাতে আমরা তা করিনি তা নয়। আমরা পশ্চিমবাংলা সেই তথাকথিত বিপ্লবী সাংস্কৃতিক আন্দোলনকে মার্ক্সবাদ বিরোধী, জনগণতান্ত্রিক সংস্কৃতির কর্মসূচির পরিপন্থী, সন্ত্রাসবাদী এবং সম্পূর্ণ ভ্রান্ত বলেই বিবেচনা করেছিলাম।
এটা উনি 1974 সালে উনি এই বিষয়টা লিখতেছেন। সাংস্কৃতিক আন্দোলনকে প্রতিহত করেছিলেন, তাদের সাংস্কৃতিক আন্দোলনকে, কিন্তু নকশালবাড়ির প্রভাবে যে রাজনৈতিক শিফটিং হলো সেটাকে প্রতিহত করা তার পক্ষে সম্ভব হয় না। সেটা কিভাবে হলো? 1970 সালে মে মাসে কমরেড তোহা ন্যাপের সাধারণ সম্পাদক পদ থেকে এবং জুন মাসে আব্দুল হক কৃষক সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। তারা ন্যাপ, শ্রমিক ফেডারেশন, কৃষক সমিতি ও ছাত্র ইউনিয়ন পরিত্যাগ করেন এবং সেই সাথে খতমের লাইন, এটা একটু ব্র্যাকেটে রাখলাম কারণ খতমের লাইন সকলে যে গ্রহণ করেছিলেন তা না, খতমের লাইন অবলম্বন করেন এবং পাকিস্তান আমলের কমিউনিস্ট আন্দোলনের যে সাফল্য ছিল, যেটা একটা উত্তুঙ্গে পৌঁছেছিল 69 সালের গণঅভ্যুত্থানে, এই যে গণসংগঠন ত্যাগ করার যে লাইন তারা গ্রহণ করলেন, সেই লাইন গ্রহণ করার মাধ্যমে তারা নিজেদের পায়ে কুড়ুল মারলেন এবং আজ পর্যন্ত আর সেই অবস্থানে তারা ফেরত যেতে পারেননি। এবং এই গণশক্তি পত্রিকার ভেতরে একটা মজার লেখা পাওয়া গেছে, সেটা হলো মোহাম্মদ তোহা লিখছেন যে যখন 6 দফাকে মুক্তির সনদ বলা হলো এবং 6 দফা নিয়ে অনেক আন্দোলন চলছে, সেই সময় 11 দফার জনপ্রিয়তা অনেক বেশি ছিল। 11 দফার জনপ্রিয়তা এত বেশি ছিল যে শেখ মুজিবুর রহমান এক সময় বললেন যে আমার 6 দফার ভেতরে 11 দফা আছে। এইটা নিয়ে ইউনিভার্সিটির পোলাপান তারা ছড়া কাটছিল। সেই ছড়াটা উল্লেখ করছে মোহাম্মদ তোহা তার লেখার ভেতরে, বঙ্গবন্ধুর রঙ্গ দেখো রঙ্গ, 11 দফা হইল নাকি 6 দফারই অঙ্গ। এটা হলো সেই লাইন। গণশক্তির পারফরমেন্স নিয়ে আলোচনা করেছেন ডক্টর আহমেদ কামাল, তার দ্বিমত তিনি পোষণ করেছেন। এই বিষয় নিয়ে আমরা এই বিস্তারিত আলোচনার ভেতরে এখন যাব না। এরপরে আমি আসছি হলো বদরুদ্দিন উমরের যে ইতিহাস চিন্তা এবং ভারত তত্ত্ব, সেটা তার ইতিহাস চিন্তার একটা প্রধান অংশ হলো ভারত তত্ত্ব। জনগণকে ঐতিহ্য বিচ্ছিন্ন করা, ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্তমানকে দেখতে অসমর্থ করা, শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করা, শাসক শ্রেণীর নিরাপত্তা রক্ষা করা, জাতির সামাজিক সম্পর্কের উন্নতি এবং চিত্তের বিকাশ ও সমৃদ্ধির জন্য ইতিহাস অপরিহার্য, কিন্তু সেগুলোকে বাধাগ্রস্ত করে জাতিকে কুপমণ্ডুক বানানোর জন্য বাংলাদেশে চেষ্টা চলেছিল এবং সেই চেষ্টা ভারতেও চলেছে খুব ব্যাপকভাবে। এটা পাওয়া যাবে তার বাংলাদেশি ইতিহাস চর্চা গ্রন্থে, তার ভারত প্রসঙ্গে গ্রন্থে। এবং এই যে সাম্প্রদায়িকতা এবং ইতিহাসের এই যে বিকৃতি, এটা সাথে যুক্ত হয়ে আছে কর্পোরেট স্বার্থ, সেটা তিনি উল্লেখ করেছেন। কর্পোরেট স্বার্থের কথা সরাসরি উল্লেখ করেছেন এবং সেই কর্পোরেট স্বার্থকে ধারণ করার জন্য ঢাল হিসেবে তারা সাম্প্রদায়িকতাকে নিয়ে এসছেন। এবং এই বিষয়টা বদরুদ্দিন উমর বলেছেন যে অপরায়ণ, এই কথা বলছেন উনি, যে ব্রিটিশ যে অপরায়ণ করা শুরু করেছিল তাদের মানে ইতিহাস চিন্তার মাধ্যমে, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল তাদের একটা, সেই যে অপরায়ণ, এই অপরায়ণটা তারা চালিয়ে গেছে বিভিন্নভাবে। তো সেই অপরায়ণের বিষয়ে আমরা কথা বলবো। যেমন এখানে উনি একটা লেখার ক্ষেত্রে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বল স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, হেথায় আর্য হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুমদল মুঘল পাঠান, এক দেহ হলো লীন। এই যে
ভারতবর্ষকে একটা সমুদ্র হিসেবে মনে করা এবং সেখানে এত জাতি এখানে মিশে গেছে, কিন্তু মুসলমানদের মিশতে দিবে না। বদরুদ্দিন উমর বলছে যে এর অপরাধ কি, মুসলমানদের অপরাধ কি, তারা ব্রিটিশের আগে এসেছিল বলে, আর্যদের পরে এসেছিল বলে, এটা কি তাদের অপরাধ ছিল? এইটা তিনি উল্লেখ করছেন। এবং এই অপরায়ণের মাধ্যমে জেমস মিল যেটা শুরু করেছিলেন যে ইতিহাসকে কালিমালিপ্ত করা, অর্থাৎ সাম্প্রদায়িকতা করা, সেই সাম্প্রদায়িকতার লাইনেই আপনার ভারতের বড় বড় ইতিহাসবিদরা গিয়েছে, সে কথা উনি বলছে। এবং ওনার যে ফ্রম কংগ্রেস টু বিজেপি যে আর্টিকেলটা, সেই আর্টিকেলের ভেতরে তিনি এই গোটা কাহিনীটাকে খুব ভালোভাবে বয়ান করেছেন যে তারা মুসলমানদের সব দিক থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে, তারা খুঁজে নিয়ে বের করেছে যে তাদের বীর কারা, রানা প্রতাপ, শিবাজি, গুরু গোবিন্দ, এদের জাতীয় বীর হিসেবে তারা ঘোষণা করেছে। এবং এটা জানেন যে শিবাজির নামে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আছে। এবং গান্ধী যে রাম রাজত্ব নিয়ে কথা বলতেন এবং মুসলমানদের বিরুদ্ধে অনেক ওনার স্টেটমেন্ট ছিল এবং ডিসিটফুল ছিলেন তিনি, সেটা আম্বেদকরের মতন ভালোভাবে আর কেউ বোঝে নাই এবং উল্লেখও করে নাই। আম্বেদকরের বিভিন্ন লেখার ক্ষেত্রে এগুলো আছে। তো গান্ধীর এই ধারায় কিন্তু রাম রাজত্ব প্রতিষ্ঠার ধারাতেই আপনার ধারাটা বঙ্কিমচন্দ্র এবং আরএসএস, ভিএইচপি এবং সেখান থেকে বিজেপি, এগুলো সব এক হয়ে আছে। এবং তিনি এর একটা এফেক্ট উল্লেখ করছেন যে ভারতের পশ্চিম বাংলায় আপনার 30-35% হলো মুসলমান, কিন্তু সেখানে মুসলমানদের চাকরির পরিমাণ 2% কম। উনি বলছেন ব্রিটিশ আমলের চেয়ে এই অবস্থা খারাপ। এবং এই যে অবস্থাটা, এটা কিন্তু সিপিএম যে প্রায় 30-29 বছর যে ক্ষমতা ছিল, সেই আমলে সেটা কোনো কম ছিল না। সিপিএমের উপরে আমাদের অনেক ভরসা যে সিপিএম অনেক ভালো কাজ করবে, কিন্তু তারা কোনোদিন মন্ডল কমিশন বা সাচার কমিশনের কোনো রিপোর্ট বাস্তবায়নের ব্যাপারে আগ্রহ দেখায় না। একই রকমের তাদের ভূমিকা ছিল। সেই কথাগুলো উমর ভাই তার এই লেখার ভেতরে ভালোভাবে তুলে ধরেছেন। এটা ভারত প্রসঙ্গে বইয়ের ভেতরে আছে, ইংরেজি এবং বাংলা দুটো লেখাই আছে। সেটাকে তারা ওই যে বল্লভভাই প্যাটেলের বিরাট মূর্তি তৈরি করেছে হাজার কোটি টাকা দিয়ে, হ্যাঁ, এবং এটা আরএসএস, এটা ছিল আরএসএস এর লোক, সেটাও তিনি বলছেন। এবং তাদের প্রধান কাজ হলো হিন্দু ধর্মের বিষয়টাকে চরমভাবে বিকৃত করে একটা রাজনৈতিক বয়ান তৈরি করা, সেটার নাম হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ববাদ নয়, হিন্দুত্ব। যে গবেষণা থেকে আমি এই কথাগুলো বলছি, তারা কোনো সময় হিন্দুইজম এটা উল্লেখ করেনি, তারা বরাবরই বলেছেন হিন্দুত্ব। আমিও এটাকে হিন্দুত্ব হিসেবে বলছি। চরমভাবে বিকৃত করেছে তারা। মুসলিমদের বিদেশাগত ঘোষণা করেছে, আসাম থেকে 40 লাখ বিতরণের উদ্যোগ নিয়েছে, গরু খাওয়া এবং বিক্রয়ের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। আগে সবাই হিন্দু ছিল, কাজে পুনরায় তাদের হিন্দু হতে হবে। এভাবে তারা মুসলিম খ্রিস্টানকে ঘর ওয়াপসি নীতির আওতায় ধর্মান্তর করে হিন্দু করতেছে এবং দলিতদের সম্পত্তি এবং সামাজিকতার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। কোসাম্বি বা রমিলা থাপারের মতো ঐতিহাসিকরা ব্যতিক্রম হলেও অধিকাংশ হিন্দু ঐতিহাসিক ইতিহাস রচনার ক্ষেত্রে জেমস মিলের পথে অগ্রসর হয়েছেন। এবং যদুনাথ সরকার কষ্ট করে মুঘল আমলের ইতিহাস শেখার জন্য ফার্সি শিখেছিলেন ঠিকই, কিন্তু তিনি ওই মিলেরই অনুসরণ করেছেন। আর.সি. মজুমদারের মতো ঐতিহাসিকরাও ছিলেন একই পথের পথিক। এবং উমর ভাই দৃষ্টান্ত দিচ্ছেন তার ভারত প্রসঙ্গ বইতে, অনেক সবগুলো আর্টিকেল এই কথাগুলো আছে যে
অর্থশাস্ত্র, কামসূত্র, বুদ্ধচরিত, হর্ষচরিত, এই সমস্ত রচনার ভেতরে ইতিহাসের উপাদান অতিশয় সামান্য। এই বিষয়ে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের একটা উদ্ধৃতি তিনি দিচ্ছেন, আমাদের এই মানধাতাগন্ধি দেশে প্রায় আদিযুগ থেকে মনে হয় যেন সুপরিকল্পিতভাবে সমাজের স্থিতিশীলতাকে নিশ্চিত করার অভিপ্রায়ে ইতিহাস বিষয়ে অনীহা এবং ঔদাসীন্য অত্যন্ত গভীরভাবে জনমানসে সঞ্চালিত করা হয়েছে। ইতিহাসকে পঞ্চম বেদ আখ্যা দেওয়া হয়েছে। ইতিহাস, পুরাণ ইত্যাদি বিষয়ে বহু প্রশস্তিও উচ্চারিত হয়েছে, কিন্তু ইতিহাস অনুধাবন এবং প্রণয়নের প্রয়াস থেকে ভারত প্রতিভা প্রকৃতবাস্তবে নিরস্ত থেকেছে। প্রাচীন গ্রিসে হেরোডোটাস এবং থুসাইডিডস এর প্রভৃতি মনুষ্যী যে পরম্পরার প্রতিনিধি, তার অনুরূপ কিছু আমাদের দেশে নেই। অনেক পরে লেখা রাজতরঙ্গিনী, হর্ষচরিত, বিক্রমাঙ্গ দেবচরিত, রামচরিত ইত্যাদি গ্রন্থে সেই সব গ্রিক বইগুলোর যে তীক্ষ্ণতা, যুক্তি মনস্কতা আছে, তার ধারে কাছে এই বইগুলো নাই। এবং উমর বলছেন, প্রাচীন ভারতীয়দের ইতিহাস বিষয়ে অনীহা এবং ঔদাসীন্যকে হীরেন্দ্রনাথ বলেছেন সুপরিকল্পিতভাবে সমাজের স্থিতিশীলতাকে নিশ্চিত করার অভিপ্রায়। স্বাধীন বাংলাদেশের প্রথম থেকে শাসক শ্রেণীর ইতিহাস বিষয়ে অনীহা এবং ঔদাসীন্য শুধু নয়, ইতিহাস পঠন ইতিহাস চর্চার পরিবর্তে ঐতিহাসিক ঘটনার বিকৃতি সাধন করে সুপরিকল্পিতভাবে কিন্তু তারা এটা অবলম্বন করেছে। সেটা আমরা জানি যে আওয়ামী লীগ এবং শেখ মুজিব এবং শেখ হাসিনা এই কাজগুলো খুব ভালোভাবে করেছিল। ভারতে ইতিহাস চর্চা শুরু করার কথা বলতে গিয়ে হীরেন্দ্রনাথ বলেন, আমাদের দেশে আরবরাই প্রথম ইতিহাস বিষয়টির প্রকৃত প্রবর্তনা করেছিলেন। মুসলমানদের ভারতে আগমনের আগে ভারতে যেখানে ইতিহাস চর্চা, বিশেষভাবে ধারাবাহিক ইতিহাস রচনা বলে কিছু ছিল না, সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে যেভাবে ভারতে ইতিহাস চর্চা ও রচনা হয়েছে, সেটা একটা বিস্ময়কর ব্যাপার। তিনি দৃষ্টান্ত হিসেবে আল-বেরুনের তারিক আল-দিন, মিনহাজি সিরাজের তাবকাতি নাসিরি, জিয়াউদ্দিন বারানির তারিকি ফিরোজশাহী, বাবরের বাবরনামা, মীর কাসিম মোহাম্মদ কাসিমের কাসিম ফিরিস্তার নওরুজ নামা, জহর আফতাবচি তাসকিরাতুল ওয়াকিয়াত, গুলবদন বেগমের হুমায়ুননামা, আবুল ফজলের আকবরনামা, সম্রাট জাহাঙ্গীরের তুজুকে জাহাঙ্গীরি, মির্জা নাথানের বাহারিস্তানি গায়বী, সৈয়দ গোলাম হোসেন তবতাবাইয়ের সিরাজুল মুতাখরিন, গোলাম হোসেন সলিমের সিরাজুস সালাতিন ইত্যাদি গ্রন্থের নাম উল্লেখ করে তিনি বলছেন, এগুলো হলো মুসলমানদের প্রণীত ইতিহাস পুস্তকের ক্ষুদ্র অংশ মাত্র। মুসলিমদের ইতিহাস বিষয়ক এই অবদান, অন্যান্য অবদান ভারতের এশিয়া ইতিহাসবিদরা খুঁজে পান না। তারা এসব শুধু অস্বীকারই করেন, এগুলোকে সাম্প্রদায়িকতার রঙে রঞ্জিত করে নতুন তথ্য হাজির করেছেন। ডক্টর আহমদ শরীফ লিখেছেন, কয়েক শত বছরের মুঘল পাঠান ইতিহাসে এক তাজমহল ছাড়া রবীন্দ্রনাথ কিছুই খুঁজে পাননি। এবং ভারত যে আজকে তারা বলছে এখানে হিন্দুদের দেশ, এটা হিন্দুস্তান, এটা হিন্দুদের দেশ, মুসলমানরা এখানে অপর, এই কথাটা বলছে, এটা একটা মূর্খতা ছাড়া আর কিছুই না। কারণ বেদ ও বৈদিক সাহিত্যে, রামায়ণ মহাভারতে হিন্দু বলে কিছু নেই। প্রাচীন ভারতের ঋষিরা নিজেদের হিন্দু বলতেন না। হিন্দু শব্দটি ভারতীয় নয়। গ্রিকরা সিন্ধু নদীকে বলতে ইন্ডাস এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীদের বলতো হিন্দু, তার থেকে হিন্দু। কাজেই ভারতের জনগণ হিন্দু নামে পরিচিত হয়েছে গ্রিকদের দ্বারা। আর ভারতবাসীর হিন্দু নাম যেমন গ্রিকদের দেয়া, তেমনি ভারতের হিন্দুস্তান নাম হলো মুসলমানদের দেয়া। তো এইবারে তিনি হিন্দু ধর্মের বিষয়ে আরো কথা বলছেন, যে হিন্দু ধর্মের ভিতরে যে একটা এক্সক্লুসিভনেস আছে, তিনটা শুরু হয়েছে না? ও, আমি খুবই দুঃখিত, আমি বুঝতে পারিনি। তাহলে সাম্প্রদায়িকতার বিষয়ে তিনি
সাম্প্রদায়িকতাকে শুধু আমি আর কয়েক মিনিট ভিতরে শেষ করবো, কারণ আমার ইচ্ছা ছিল আমাদের সংক্ষেপ করে, কিন্তু ভেতরে ভেতরে অনেক দূর আগে গেছে। বিস্ময়কর হলেও সত্য, বর্তমান কালেও দলিতদের একটা বড় অংশ নিজেদের নামে কোনো জমি কিনতে পারে না। হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার, অন্ধ্র, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যে লাখো লাখো দলিত এখনো উচ্চ বর্ণের লোকেদের মল মাথায় করে নিয়ে পায়খানা পরিষ্কার করে। কোন কোন অঞ্চলে দলিতদের সব রাস্তাঘাট ব্যবহার করতে দেওয়া হয় না। কোন রাস্তা দিয়ে তারা হাঁটবেন এটা নির্দিষ্ট করে দেওয়া হয়। কোন কোন এলাকায় দলিতদের এতটাই অস্পৃশ্য মনে করা হয় যে তারা দিনের বেলা বাড়ি থেকে বের হয়ে বাইরে কোনো কাজ করতে বা চলাফেরা করতে পারবেন না, কারণ তাদের ছায়া দেখা পাপ। তাদের বাইরে বেরোতে হয় সূর্যাস্তের পর। একটি স্বাধীন এবং উন্নত গণতন্ত্রের দেশে এটা অবাস্তব বলে মনে হলেও ভারতের বিভিন্ন রাজ্যে এটা হলো বাস্তব অবস্থা। তো এইখানে আমি আর এই লাইনগুলো না বলে আমি কিভাবে এটা আমার বক্তব্য শেষ করা যায় সেটার দিকে আমি যাচ্ছি। সেটা হলো যে ভারত একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে এবং মোদীর সাম্প্রদায়িক কর্মকাণ্ড বিষয়ে ভারতের 42 জন বিখ্যাত সাহিত্যিক তাদের আকাদেমি পুরস্কারের সম্মাননাপত্র ও অর্থ সুদে আসলে ফেরত দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তার মানে ভারতবর্ষেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদ জারি আছে, সেই কথাটা ওমর ভাই মনে রেখেছেন এবং বলছেন। মুক্তিযুদ্ধ বিষয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বিষয়ে বলেছেন যে আওয়ামী লীগ ভারতে গিয়ে ভারত সরকারের উপরে মুক্তিযুদ্ধের দায়িত্ব দিয়ে তাকে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত থাকে। তাদের মুক্তিযুদ্ধ করার কোনো প্রস্তুতি ছিল না, এই কথাটা তিনি নানাভাবে বলেছেন। তারপরে বলেছেন যে যখন সারেন্ডার করা হয় সেখানে আমাদের কেউ ছিল না, এটা বলেছেন। এবং 16 ডিসেম্বর বাংলাদেশের সাথে সাথে ভারতও বিজয় দিবস পালন করে, কিন্তু ভারত নিঃস্বার্থভাবে এই কাজ করেনি। তারা যদি তা করত তবে কাশ্মীরে প্রতি 3 জন মানুষের জন্য একজন সৈন্য মোতায়েন না করে সেখানে স্বাধীনতা দিয়ে দিত। তো এটা হচ্ছে আপনার আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন। এখন আমরা আমার প্রবন্ধের যে মূল কথাটা বলতে চাইছিলাম সেটা বলবো, তবে খুবই সংক্ষেপে। সেটা হলো যে বদরুদ্দিন ওমর ভারতবর্ষকে সামনে রেখে বাংলাকে বিবেচনা করছেন। এটা হলো একটা বড় দিক। এখানে এটা তার ইন্ডিওলজি, এটা তার রাজনীতির একটা প্রধান দিক। আরেকটা জিনিস উনি করেছেন যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে, যেটা স্ট্যালিনের বক্তব্য ছিল, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তিনি যে কোনো দেশের বৈপ্লবিক আন্দোলন এবং বিপ্লবকে দেখতে হবে সেটা তিনি গুরুত্ব দিয়েছেন। এবং এই কাজের ভেতরে মধ্যবিত্তের ভূমিকা কি সেটা বলার জন্য তিনি মাও সেতুংয়ের উদ্ধৃতি দিয়েছেন, যে মাও সেতুং ব্যাপকভাবে বুদ্ধিজীবীদের অত্যন্ত মূল্যায়ন করেছেন, বুদ্ধিজীবীদের ভূমিকা তুলনাহীন। এবং এই যে বুদ্ধিজীবীদের ভূমিকা, মধ্যবিত্তের ভূমিকা দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এখানে একটা কথা উঠে এসছে, সেটা হচ্ছে যে আপনাদের মনে আছে আমি বক্তৃতার শুরুর দিকে বলেছি যে রুশ বিপ্লব এবং চীন বিপ্লবের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিল মধ্যবিত্ত, কিন্তু তারা ছিল সরবরাহ বৈশিষ্ট্য। যেটা ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিল মধ্যবিত্ত, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল মধ্যবিত্তের বৈশিষ্ট্য। তো কাজেই যে মধ্যবিত্ত আজকের প্রগতি আন্দোলনে, বিপ্লবী আন্দোলনে আগে আসবেন, তাদের কাজ হলো সর্বহারার চরিত্র অর্জন করা। তা না হলে পর তারা অতীতের মতো আরো ভুল করবে। এই জিনিসটার উপরে বদরুদ্দিন ওমর ভিত্তি করেছেন তার যে 1000 পাতার ট্রিলজি, যেটা পূর্ব বাংলার ভাষা আন্দোলন, তৎকালীন রাজনীতি। এই ভাষা আন্দোলনের ভিত্তিমূলটা কোথায়? এটা 1757 সাল থেকে শুরু করে 1952 সাল পর্যন্ত এটাকে বদরুদ্দিন ওমর এর ভিত্তি হিসেবে দেখেছেন। এই সময়কার কৃষক আন্দোলন, উনি বলেছেন ভারতের গণতান্ত্রিক আন্দোলন বলতে বোঝায় এখানকার কৃষক আন্দোলন। এবং এই কৃষক আন্দোলনের উপরে ভিত্তি করেই
52 সালে কিন্তু এই দেশে গণ অভ্যুত্থান হয়েছিল এবং তখন 51 সালে কেবল আপনার চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল হলো এবং তখন সারা দেশে এই চিরস্থায়ী বন্দোবস্তের বিরুদ্ধে জমিদারি প্রথা উচ্ছেদের জন্য আন্দোলন হচ্ছিল। তারা কৃষক শ্রমিকরা এই আন্দোলনগুলো করছিল। অন দ্য আদার হ্যান্ড জমিদাররা এই চিরস্থায়ী বন্দোবস্ত যাতে টিকে থাকে তার জন্য তারা কাজ করছিল, যত রকম সম্ভব তারা কাজ করছিল। তো আপনার এই যে ভারতের 2 দাস প্রথা, একটা হলো নীল চাষ চিরস্থায়ী বন্দোবস্ত উদ্ভূত দাস প্রথা, আর একটা হলো বর্ণ প্রথা থেকে উদ্ভূত দাস প্রথা। এই 2 দাস প্রথার বিরুদ্ধে বদরুদ্দিন উমর লিখেছেন এবং এই দাস প্রথা বিরোধী আন্দোলনকারীরা তারা শত শত ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা ঘোষণাকারী এই যে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে তিতুমির থেকে শুরু করে সিধু কানু থেকে শুরু করে শমশের গাজী থেকে শুরু করে আমাদের সাম্প্রতিক কালের যারা বিপ্লবী তাদের পর্যন্ত তারা কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উপনিবেশের বিরুদ্ধে তারা আত্ম উৎসর্গ করেছে। এবং বাংলাদেশে তাদের যে আমি দাসপ্রথা বলেছি, দাসপ্রথা, এই দাসপ্রথার নমুনা হলো 5 কোটি মানুষকে তারা না খেতে দিয়ে হত্যা করেছে। এটা হলো স্পষ্ট ফিলিং। এটাও ওমর ভাই তার লেখার ভেতরে এই বইয়ের ভেতরে প্রকাশ করেছেন। তাহলে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও রাজনীতি বইটার ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে কৃষক আন্দোলন এবং এই কৃষকের গণতান্ত্রিক আন্দোলনের উপরে ভিত্তি করেই বাংলাদেশে যদি কমিউনিস্ট আন্দোলন হয়, যে কমিউনিস্ট বিপ্লবের কথা উনি আশা করেছেন সেটা গঠন হবে, সেই কথাটা কিন্তু প্যারাডাইম, সেই প্যারাডাইম থেকে উঠে আসে। এইটাই হচ্ছে এই বইটার সবচেয়ে বড় মূল্য এবং এর যে মেথোডোলজিক্যাল দিক এবং অন্য দিক সে মূল্যায়ন তো আছে, সে বিষয়ে এখন কথা বলার কোনো সুযোগ নেই। শুধু এইটুকুই আমি বলবো যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি কতিপয় মধ্যবিত্তের চিন্তা জাত নয়, এটা হচ্ছে প্রায় 200 বছরের কৃষকের আন্দোলনের ফসল। সেইভাবে এটাকে দেখানোর জন্যে ওমর ভাই তার বইটা সাজিয়েছেন এবং সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত থেকে এই পর্যন্ত কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের বিবরণ দিয়েছেন এবং তারাই কিন্তু এই দেশে গণঅভ্যুত্থান করে 52 সালে রাষ্ট্রভাষা তারা কায়েম করলো এবং 54 সালে মুসলিম লীগকে উৎখাত করে দিল। এটা ইন্টারভেন। তো এইটা হচ্ছে আপনার এই বইটার সবচেয়ে গুরুত্ব, এই কথা আমি বলতে চাইছিলাম। আর আরেকটা কথা বলে আমি শেষ করব, যে কথাগুলো আর আলোচনা করা সম্ভব না, যে মানে বদরুদ্দিন উমর সম্পর্কে যে তার মতের বিরুদ্ধ মত উপস্থাপন করা আমি মনে করি উচিত এবং সেটা করলেই বদরুদ্দিন উমরের শক্তি আরো বাড়বে। বদরুদ্দিন উমর তো চান যে সবাইকে নিয়ে অগ্রসর হতে, সামনের দিকে যেতে। তো তার যারা সমালোচনা করেছেন তার ভেতরে আহমদ কামাল, নূর মোহাম্মদ, তারপরে মোহাম্মদ আজম, তারপরে আতিফ অনেক বলে আরেকজন আছে। তো তাদের আমি লেখা এখানে নিয়ে এসেছিলাম বলবো বলে, কিন্তু সময় পার হয়ে গেছে, কাজে বলতে পারছি না। আমি মনে করি বদরুদ্দিন উমর আমাদের যে আবুল কাসেম ফজল স্যারের যে উদ্ধৃতি দিয়ে আমি শুরু করেছিলাম যে প্রথম পর্বের প্রধান পুরুষ, আমি মনে করি এখন এই পর্বটা অনেক পরিণত হয়েছে, পরিণতি লাভ করেছে। এই পর্বেও বদরুদ্দিন উমর প্রধান চিন্তাবিদ এবং প্রধান, যার ভেতরে ভবিষ্যৎটা ভর করে আছে, যার ভিতরে বাংলাদেশ তাকিয়ে আছে, মানে বাংলাদেশ মানে বাংলাদেশের কৃষক শ্রমিক তাকিয়ে আছে, সেটা হচ্ছে বদরুদ্দিন উমরের চিন্তাধারা। তো সেই চিন্তাধারাকে আমরা যদি চাষ করি তাহলে সামনে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। সুধীবৃন্দ, প্রবন্ধ উপস্থাপন করলেন প্রাবন্ধিক ও গবেষক জনাব আফজালুল বাশার। এই পর্যায়ে আলোচনা করবেন লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব ফাইজুল হাকিম। ইতিহাসবিদ ও রাজনীতিক বদরুদ্দিন উমর স্মরণে বাংলা একাডেমি আয়োজিত আজকের এই সেমিনারের সভাপ্রধান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, এই সেমিনারে প্রবন্ধকার প্রাবন্ধিক
আফজালুল বাশার, তিনি উপস্থাপন করলেন, এবং উপস্থিত সুধীমণ্ডলী। প্রথমেই আমি কমরেড বদরুদ্দিন উমরের এই স্মরণসভায় দাঁড়িয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং লাল সালাম জানাচ্ছি, এবং একই সঙ্গে আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বিভিন্ন ব্যক্তিবর্গের যে উপরে যে স্মরণে যে আলোচনা বা সেমিনারের আয়োজন করেছেন, যার ফলে আমাদের আজকের প্রজন্ম আমরা নানাভাবে সমৃদ্ধ হতে পারি। প্রবন্ধকার আফজালুল বাশারকে আমি ধন্যবাদ জানাই। তিনি বিস্তারিত বিষয় উপস্থাপন করেছেন, বিশেষ করে কমরেড বদরুদ্দিন উমরের বিভিন্ন পুস্তকের তিনি উল্লেখ করেছেন, এবং এই সব পুস্তক কী কী বিষয় নিয়ে লেখা হয়েছে সে সম্পর্কে তিনি বলেছেন। এবং এটা বলতেই হয় যে বদরুদ্দিন উমরের উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, এটা অন্তত আমি নিজে মনে করি। খুব সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনা করার সুযোগ কম, এবং আফজালুল বাশার যেটা আলোচনা করেছেন সেটা মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে বদরুদ্দিন উমরের রাজনৈতিক চিন্তা বেরিয়ে এসছে বলে খুব স্পষ্টভাবে, বস্তুগতভাবে সেটা আমার কাছে মনে হয়। কারণ ওনার আলোচনাটা অনেকটাই সীমাবদ্ধ থেকেছে আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের ক্ষেত্রে। বদরুদ্দিন উমর আমাদের যে ইতিহাস তৈরি করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব, এবং বলা চলে যে বাংলাদেশের শাসক শ্রেণী, বিশেষ করে মধ্যবিত্ত অংশ, 1972-এর আগ পর্যন্ত বদরুদ্দিন উমরের যে লেখালেখি বা চর্চা, সেই সম্পর্কে তাদের মনোযোগ অনেক নিবদ্ধ হয়, মানে ফোকাস ঠিকানেই থাকে। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পরে বদরুদ্দিন উমর যে কাজগুলো করেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বদরুদ্দিন উমরের সম্পর্কে অনেক জিনিস উনি আলোচনা করেছেন, তার পরিবার, তার সামাজিক পরিবেশ ইত্যাদি। কিন্তু এর সঙ্গে যদি উনি সংযুক্তভাবে বিশ্ব পরিস্থিতি, উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তার কিছুটা উল্লেখ করতেন, তার কি প্রভাব বদরুদ্দিন উমরের চিন্তা ভাবনার মধ্যে পড়েছিল, তার পরিবারের প্রভাব যেমন পড়েছিল, তার দাদু আবুল কাশেম কিংবা তার বাবা আবুল হাসিম সাহেব, সে তো নিশ্চয়ই, কিন্তু এছাড়া বিশ্ব পরিস্থিতি এবং উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি তার কি প্রভাব পড়েছিল সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এবং আমার জীবন যে পঞ্চখণ্ড তিনি করেছেন, সেটা পড়লে একটা ইতিহাসের যে যাত্রা সেটা আমরা টের পাই। তো যাই হোক, এইখানে আমি বলবো যে বদরুদ্দিন উমরের রাজনৈতিক চিন্তা ছিল আসলে মার্ক্সবাদের চিন্তা। লেনিন সাহিত্য প্রসঙ্গে যখন লিখেছেন, আলোচনা করেছেন, সেই ক্ষেত্রে তিনি পার্টি কমরেডদের বা ক্যাডারদেরকে যেটা বলেছেন, যাই উনি করেছেন সেটা তিনি করেছেন সমাজ পরিবর্তনের সংগ্রামকে মূলে রেখে। আজকে তার জীবিত অবস্থায় আমরা যতটা তাকে উপলব্ধি করেছি, আমার মনে হয় তার একজন কর্মী হিসেবে, তার একজন সহযোদ্ধা হিসেবে আজকে যখন তাকে আমরা পাঠ করি, তখন খুব আশ্চর্য লাগে যে কত গভীরভাবে, বৈজ্ঞানিকভাবে তিনি এই বিষয়গুলো দেখেছিলেন। তো সেই দিক দিয়ে বলা যায় যে এখানে তিনি যেমন আমি বলবো যে ওনার জীবন অবসানের পরে শহীদ মিনারে একটা টেলিভিশন ক্যামেরার সামনে, যেটা আমি পরে দেখেছি, ফারহাদ মাজার বলেছিলেন যে একটি মতাদর্শিক যুগের অবসান। এটা যে কত বড় প্রতিক্রিয়াশীল কথা, এটা আর একটা প্রতিক্রিয়াশীল কথা। তিনি আর একটা মতাদর্শের উপস্থিত করেছিলেন। মতাদর্শের প্রভাব তো থাকবেই মানুষের জীবনে, সমাজে থাকবে, এটাকে এড়ানোর কোনো সুযোগ নেই। বদরুদ্দিন উমরের মৃত্যু বা জীবন অবসানের সাথে সাথে এদেশ থেকে কমিউনিস্ট আন্দোলন, সমাজতন্ত্রের মতাদর্শের অবসান হয়েছে, এটা ভাবার উপায় নেই। আজকে সেমিনারও সেটা প্রমাণ করে। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে মার্ক্সবাদ লেনিনবাদকেই তিনি আত্মস্থ করেছিলেন, এবং বাংলাদেশের সমাজ পরিবর্তনের সংগ্রাম তিনি তার সময়কালে বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, উপমহাদেশের পরিস্থিতি, কমিউনিস্ট আন্দোলন, তার উপর উনি বিস্তর লেখালেখি করছেন। বিভিন্ন দেশের সেমিনারে তিনি গিয়েছেন, বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন। এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে একজন কমিউনিস্ট হিসেবে যে কর্তব্য মার্ক্সবাদ লেনিনবাদের আলোকে, কমিউনিস্ট বলতে যেটা বোঝায়, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স যেভাবে, ইংল্যান্ড যেভাবে উল্লেখ করেছেন,
সেটাই তিনি তার কর্তব্য পালন করেছেন। উনি ওনার একটা লেখায় উনি বলেছেন যে প্রত্যেক বুদ্ধিজীবী কমিউনিস্ট, কিন্তু একজন কমিউনিস্ট হতে হলে তাকে বুদ্ধিজীবী হতেই হবে। এবং বুদ্ধিজীবী বলতে উনি বলতেন যে তার বিশ্লেষণ ক্ষমতা আছে কিনা, তার প্রশ্ন করার ক্ষমতা আছে কিনা। ফলে উনি এই প্রশ্নগুলো করেছেন, এই আলোচনাগুলো করেছেন। ফলে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধকে উনি দেখেছেন, নির্মোহভাবে দেখেছেন, কোনো ব্যক্তিগত জায়গা থেকে তিনি সেটা দেখেন এবং প্রশ্নগুলো করেছেন, ব্যাখ্যাগুলো তিনি করেছেন। এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশের শাসক শ্রেণীর হাতে প্রথম যে শহীদ হয়েছে, তিনি বলেছেন যে বাংলাদেশের শাসক শ্রেণীর হাতে প্রথম যেটা শহীদ হয়েছে সেটা হচ্ছে ইতিহাস। কারণ বাংলাদেশের শাসক শ্রেণীর দল আওয়ামী লীগ, তাদের ইতিহাস চর্চা শুরু হয় ৭ই মার্চ থেকে, আর বিএনপি ইতিহাস চর্চা শুরু হয় ২৬শে মার্চ থেকে। এভাবেই তিনি উল্লেখ করেছেন অত্যন্ত স্পষ্টভাবে, কোনোরকম সেই ক্ষেত্রে তিনি বদলমান দেখেন। ফলে বদরুদ্দীন ওমর এই দেশে কিভাবে পুঁজি গঠন হয়েছে, কিভাবে শাসক শ্রেণী এখানে গঠিত হয়েছে, এই মধ্যশত শাসক শ্রেণী, এই ব্যবসায়ী শাসক শ্রেণী, এই যে সংবিধানটা যে একটা অগণতান্ত্রিক সংবিধান, তার উদ্যোতর বাংলাদেশে সেই ৭২ সনে তিনি এটা এক্সপোজ করেছেন, উন্মোচন করেছেন এবং রাষ্ট্রকে তিনি উন্মোচন করেছেন। এবং সাম্রাজ্যবাদের সাথে শাসক শ্রেণীর যে সম্পর্ক, সেই সম্পর্কও তিনি উল্লেখ করেছেন। ১৯৭৫ সনে যে বাকশাল কায়েমের আগেই তিনি এই সম্পর্ক উল্লেখ করেছেন যে সংবিধান এমন একটা জায়গায় চলে গিয়েছে, এখান থেকে বেরোনের আর কোনো রাস্তা, অর্থাৎ বেরোতে গেলে যেখানে একটা অন্য ধরনের পরিস্থিতি উদ্ভব করে। কারণ ক্ষমতা হস্তান্তরের কোনো স্বাভাবিক প্রক্রিয়া শেখ মুজিবুর রহমান ৭৫-এ বাকশালের মাধ্যমে সেটা রাখেনি। ফলে সাম্রাজ্যবাদ এবং শাসক শ্রেণীর বিভিন্ন অংশের চক্রান্তি কিন্তু এখানে একটা কুদেতা হয়েছে এবং এখানে একটা সংসদীয় সামরিক শাসন, মার্কিন সাম্রাজ্যবাদের একটা জিয়া রহমানের সেই শাসন আমলে কিভাবে মার্কিন সাম্রাজ্যবাদ এখানে এসেছিল, এই সম্পর্কেও তার বাংলাদেশের গুজীয় রাজনীতির চালচিত্র করতে তিনি কয়েকটি প্রভাব দিয়ে উল্লেখ করেছেন। তো বাংলাদেশের এই শাসক শ্রেণীর চরিত্র, পুঁজি গঠন এবং তার যে ফ্যাসিবাদ হয়ে ওঠা, তার যে একটা স্বৈরতান্ত্রিক চেহারা হয়ে ওঠা, সেই দিকটা কিন্তু তিনি করেছেন। তিনি যে পার্টিতে ছিলেন, আফগানিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী, তার ত্রুটি, তার যে পর্যালোচনা তিনি করেছেন এবং তার দায়ও তিনি নিয়েছেন। যদিও তিনি কোনো কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, তিনি গণশক্তি পত্রিকার যখন তিনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন, কাজ করতেন এখানে, তখন তিনি ছিলেন একজন সদস্য পার্টি। তো বাংলাদেশ প্রতিষ্ঠার পরে তিনি উদ্যোগ নিলেন এই ৭১-এর মূল্যায়ন করা, আমাদের কমিউনিস্ট আন্দোলনের ব্যর্থতা পর্যালোচনা তিনি করে সেইখানে কমরেড সৈফুদ্দাহার, ডাক্তার সৈফুদ্দাহার সহ অন্যদের নিয়ে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী একটা অপ্রকাশ্য রাজনৈতিক ধারা দল তিনি গঠন করলেন। এবং এই কাজ করতে গিয়ে যে কাজগুলো তিনি করলেন সেটা হচ্ছে এখানে শ্রমিকদের, কৃষকদের মধ্যে যে সংগঠন নিয়ে যাওয়া, সেই কাজ তিনি করলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশন গড়ে তোলা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন গড়ে তোলা, বাংলাদেশের আর্থসামাজিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উপর বিশ্লেষণ করার জন্য এবং বিপ্লবী মার্ক্সবাদ লেনিনবাদ জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, শ্রমিক শ্রেণীর যে মতবাদ শ্রমজীবী জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি বিপ্লবী বুদ্ধিজীবী গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন। তিনি বাংলাদেশ লেখক শিবিরের মাধ্যমে সারা দেশে ঘুরে বেরিয়েছেন, তিনি গ্রাম অঞ্চলে পর্যন্ত গিয়েছেন ব্যাপকভাবে লেখক শিবিরের মাধ্যমে, কৃষক ফেডারেশনের মাধ্যমে। এবং সেই সব অঞ্চলে আমরা যারা সে সময় কর্মী ছিলাম, আমরা দেখেছি যে তিনি নিরলসভাবে এই কাজ করেছেন। তার সঙ্গে কমরেড ডাক্তার সৈফুদ্দাহারও গিয়েছেন এবং অত্যন্ত গুরুগম্ভীর বিষয়, সিরিয়াস বিষয়, এই উৎপাদন পদ্ধতি, উৎপাদন সম্পর্ক, এই বিষয়ে তারা আলোচনা করেছেন। কিভাবে সাম্রাজ্যবাদের সাথে বাংলাদেশের শাসক শ্রেণীর যে একটা জৈবিক সম্পর্ক রয়েছে, একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে, এখানে সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই, সেটা যে শাসক শ্রেণীর বিরোধী লড়াই, সেটা যে রাষ্ট্র উচ্ছেদের যে লড়াই, এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে এখানে নিয়ে এসেছেন। ফলে বদরুদ্দীন ওমরের যে রাজনৈতিক যে চিন্তা, সেই চিন্তার মধ্যে তিনি মনে করেছেন যে বিপ্লবের জন্য, সর্বহারা শ্রেণীর নেতৃত্বে বিপ্লবের জন্য এখানে বিপ্লবী ক্যাডার দরকার, যেটা স্টালিন বলেছিলেন যে পার্টিতে একটা সিদ্ধান্ত হয়ে গেলে নেতৃত্ব পর্যায়ে আসল কাজ থাকে ক্যাডারদের, যারা এটা কার্যকর করে। এবং সেই ক্ষেত্রে তিনি আমাদের এই অঞ্চলের রাজনৈতিক কর্মী, বিপ্লবী রাজনৈতিক কর্মী গড়ে তোলার ক্ষেত্রে বিপ্লবী সাংস্কৃতিক সংগ্রামের উপরে বিপ্লবী বুদ্ধিজীবী, তরুণ বিপ্লবী বুদ্ধিজীবীদের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন এবং তাদেরকে সবসময় তিনি শ্রমিকদের মধ্যে কৃষক এলাকায় যাওয়ার জন্য তিনি তাগাদা রাখেন এবং উত্তেজক বক্তব্য পরিহার করে যাতে শ্রমজীবী মানুষ চিন্তাশীল হয়, সেই কাজ তিনি করেছিলেন। আমার মনে আছে কমরেড আসাদুদ্দিন আহমেদ অনেকদিন তার পেছনে লেগেছিলেন
এবং বলেছিলেন যে শ্রমজীবী মানুষ সহজভাবে বুঝতে পারে এরকম একটা পুস্তিকা আপনি তৈরি করেন। উনি তৈরি করেছিলেন মুক্তি কোন পথে, যে মুক্তি কোন পথের শোষণ কাকে বলে, বুর্জুয়া কাকে বলে, সাম্রাজ্যবাদ কাকে বলে, নানা প্রশ্ন, যে প্রশ্নগুলো শ্রমজীবী জনগণের মধ্যে আসে সেরকম তাদের বোধগম্য ভাষায় তিনি এই পুস্তিকা রচনা করেছিলেন। সুতরাং এই দিক দিয়ে আমি বলবো যে তিনি তার যে রাজনৈতিক চিন্তা সেই মার্ক্সবাদ লেনিনবাদকে বিকশিত করার ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তৎকালীন যে সময় তিনি ঐতিহাসিক মুহূর্তে তিনি কাজ করেছেন সেই পরিস্থিতিতে কিন্তু তিনি ভূমিকা রেখেছেন। এখানকার শাসক শ্রেণীর চরিত্র, এখানকার কমিউনিস্ট আন্দোলনে যে বিলোপবাদী চিন্তা, সুবিধাবাদী ধারা, লেজুর ভিত্তিক ধারা, সেই ধারাকে চিহ্নিত করেছেন। এবং ৮০ দশকে আমরা যখন সামরিক জান্তা বিরোধী সংগ্রাম করি তখন একটা অনুন্নয়নশীল দেশে সামরিক বাহিনী কেন আসবে, খুবই বিখ্যাত তার একটা বিশ্লেষণমূলক লেখা আলোচনা তিনি করেছিলেন। এবং সেই যে ১৫ দল এবং ৭ দল, এই আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন যে সামরিক শাসন সরকার বিরোধী যে সংগ্রাম, তিনি তার সমালোচনা করেছিলেন যে বুর্জুয়াদের নেতৃত্বে এখানে গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে যেতে পারে না, এটা বিজয় লাভ করতে পারে না। সেই ৫ দফা কর্মসূচিকে তৎকালীন তিনি সেখানে উন্মোচন করেছিলেন। এবং ১৯৮৭ সনে রাজনৈতিক সংগ্রাম, প্রকাশ্য রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে তিনি গণতান্ত্রিক বিপ্লবীর তিনি গঠন করেছিলেন শ্রমিক, কৃষক, ছাত্র, বুদ্ধিজীবী, শ্রমজীবী মানুষদের নিয়ে। এবং এই সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় রাজনৈতিক সংগ্রামে তিনি ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি চিন্তা করতেন এবং জনগণকে চিন্তা করার প্রশ্নে তাদেরকে জাগিয়ে তুলতেন, প্রশ্ন করতেন এবং তাদের ইতিহাস বোধ জাগিয়ে তুলতেন। একই সঙ্গে তিনি বাস্তব সংগঠন সংগ্রামে তিনি ছিলেন। এরকম দৃষ্টান্ত আমাদের দেশে নেই বললেই চলে। বাস্তব রাজনৈতিক কাজের মধ্যে দিয়ে উনি এক জায়গায় লিখেছেন, লেনিনের কথাই উদ্ধৃত করেছেন, যে লেনিন যেটা বলেছেন যে বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লব হয় না। কমরেড বদরুদ্দীন উমর শেখ সেটাকে একটু সম্প্রসারিত করেছেন তার বক্তব্যে। তিনি বলেছেন, লেনিন বলেছেন বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লব হয় না, বিপ্লবী আন্দোলনের না থেকে কোনো বিপ্লবী তত্ত্ব নির্মাণ করা যায় না। সুতরাং আজকে কমরেড বদরুদ্দীন উমরের রাজনৈতিক চিন্তার উপর যখন আলোচনা করতে দিতে হয় তখন নিজেদেরকে তৈরি হতে হবে যে আসলে মার্ক্সবাদ নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ঐতিহাসিক পরিস্থিতি তার ভূমিকা কি। আমরা দেখেছি ১৯৯০ সালে যখন সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় হলো, সেই বিপর্যয়কে কিভাবে আমরা মোকাবেলা করব। এই বাংলাদেশের তথাকথিত কমিউনিস্ট নামধারী রাজনৈতিক দলগুলো তখন তারা খাবি খাচ্ছিল, তারা বুঝতেই পারছিল না কি। ওর ভাই এটার উপরে অনেক আলোচনা করেছেন লেখক শিবির, বিভিন্ন সংগঠনের মাধ্যমে। এমনকি কমরেড জোসেফ স্টালিনের বিরুদ্ধে যখন সাম্রাজ্যবাদী মহল অপপ্রচার চালাচ্ছিল তখন তিনি বের করলেন বিশেষ সংখ্যা সংস্কৃতি, স্টালিন সংখ্যা। এই সংস্কৃতি পত্রিকার মাধ্যমে তিনি নিজে বক্তব্য শুরুই করেন নাই, তিনি অন্যদের দিয়েও দেখিয়েছেন। আমার মনে আছে এন্টিডুরি সর্দার ফজলুল করিম স্যারকে দিয়ে তিনি অনুবাদ করিয়েছিলেন এবং সেটা সংস্কৃতিতে ধারাবাহিকভাবে বেরিয়েছে। এইভাবে বহু লেখক, বুদ্ধিজীবী, তরুণদেরকে দিয়ে তিনি এই দেশের সমাজ পরিবর্তনের সংগ্রামকে তিনি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একজন ব্যক্তির পক্ষে তার সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমি বলবো যে বদরুদ্দীন উমর তার সকল সীমা পর্যায়ে তিনি ব্যবহার করেছিলেন। তো সেই ক্ষেত্রে এটা বলা চলে যে ওনার রাজনৈতিক চিন্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চিন্তা ছিল, সেটা হচ্ছে কমরেড লেনিনের চিন্তা। সেই চিন্তাটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। তিনি কমরেড চারু মজুমদারের লাইনের যে সমালোচনা করেছেন, আমাদের দেশে যে শ্রেণী শত্রু খতমের যে লাইন আসার কারণে যেটা আফজালুল বাশার তিনি উল্লেখ করেছেন যে এখানে গণসংগঠনগুলো পার্টি তখন ভেঙে গিয়েছে। আমার মনে আছে ওমর ভাইয়ের লেখা পড়তে গিয়ে এই ভেঙে দেওয়ার ফলে যেটা হলো, মৌলানা ভাসানীর সাথে তারা ছিলেন, মৌলানা ভাসানী একদম নিঃসঙ্গ হয়ে গেলেন। বদরুদ্দীন উমর তার এক আলোচনা লিখেছিলেন, বিশ্লেষণ করেছিলেন কেন মৌলানা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে এসে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন এই ৭০ সনে নির্বাচনে ন্যায় অংশগ্রহণ না করার ফলে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়, যে বিষয়গুলো তিনি লিখেছিলেন। এক জায়গায় তিনি লিখেছিলেন সেই ১৯০৫ সনে উনি লিখেছেন যে ১৯০৫ সনে আসলে বাংলা ভাগ হওয়া দরকার ছিল। যদি বাংলাটা ভাগ হতো সেই সময়, অথচ ওনার দাদু কিন্তু আবুল কাশেম সাহেব তিনি বাংলা ভাগের বিরুদ্ধে সেই সময় সংগ্রাম করেছেন। বদরুদ্দীনের বক্তব্য ছিল এই পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যেটা হয়েছিল এটা যদি আসলে হতো তাহলে ৪৭-এ এসে অবিভক্ত বাংলাকে ব্রিটিশরা ভাগ করতে পারত। আমি এই ব্যাপারে আমার সাথে যখন আলাপ করলাম, উনি বললেন যে সব কাজ তো আমার পক্ষে করা সম্ভব না। ওনার মৃত্যুর কয়েক বছর আগে, মাত্র ২-৩ বছর আগে।
যেটা একটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছিলেন যে এখানে তাহলে পূর্ববঙ্গ এবং এই অঞ্চলে একটা মধ্যশ্রেণীর বিকাশ এখানে হতো। এই মধ্যশ্রেণীর বিকাশের যে প্রশ্ন, অর্থাৎ মুসলমান সমাজ পশ্চাৎপদ যারা ছিলেন আর্থিক ভাবে বা সামাজিকভাবে, শিক্ষাক্ষেত্রে, তাদের একটা বিকাশ এখানে হতো, এটা উনি করেছেন। তো এই দিকগুলো সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে তিনি এই ক্ষেত্রে অত্যন্ত সজাগ ছিলেন যে এখানে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বজোড়া যে পরিস্থিতি, তার যে সংকট, সাম্রাজ্যবাদীদের যে সংকট, সেই সংকট সম্পর্কেও তিনি বিস্তারিতভাবে তিনি বিভিন্ন সময়, অনেকে তার অনেক সমালোচক লেখেন যে উনি তো পত্রিকায় কলাম লেখেন, ওনার মৌলিক অনেক বই রয়েছে। এখানে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি করেছে, বাংলাদেশের অভ্যুদয়, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তৎকালীন সমাজ, কিংবা চিরস্থায়ী বন্দোবস্ত বাংলাদেশের বিষয়, নানা লেখা গ্রন্থের মধ্যে দিয়ে তিনি কিন্তু এই বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের সমস্যা, ৭১ মুক্তিযুদ্ধে কমিউনিস্টদের ভূমিকা ইত্যাদি নানা গ্রন্থের মধ্যে মৌলিক কাজ তিনি করলেও এখানে তিনি যে কলাম লিখেছেন, আপনারা যদি ওনার সংকলন দেখেন, গ্রন্থ সংকলন, তাহলে দেখবেন ওই পরিস্থিতিতে বাংলাদেশে কি ঘটছে, দুনিয়াতে কি ঘটছে, সেই সম্পর্কে কিন্তু একটা তারিখ অনুযায়ী দেখা যাবে তার বিশ্লেষণ বা তার ব্যাখ্যা, তার একটা দিক নির্দেশনা দেখা যাচ্ছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক কর্মী মহলের একটা খুব বিদ্যমান বর্তমান পরিস্থিতিতে একটা দিশাহীন অবস্থা, যে এই পরিস্থিতিতে আমরা কি করব। সেই সময় তো বদরুদ্দীন কলামের মধ্যে দিয়ে সেটা দেখা যেত যে আজকে ইরানে যে ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যে হামলা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াইয়ের কি হবে। আজকে বাংলাদেশের সীমান্তে যে কুশিন হচ্ছে, এখানে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের উপর আগ্রাসন চালাচ্ছে, এই আগ্রাসনকে কিভাবে মোকাবেলা করা হবে, এখানকার বামপন্থী কমিউনিস্টের কর্তব্য কি, এই বিষয়ে বদরুদ্দীন যেভাবে তিনি বলতে পারতেন, বিশ্লেষণ করতে পারতেন, আমরা তার ছাত্র হিসেবে, তার একজন সহযোগী হিসেবে সেই চেষ্টা করার, আমাদের সাধ্য মেনে করার চেষ্টা করছি। বদরুদ্দীন ওমরের রাজনৈতিক চিন্তা ছিল সমাজ পরিবর্তনের চিন্তা, সাম্যবাদ প্রতিষ্ঠার চিন্তা, শুধু বাংলাদেশে নয়। তিনি বলেছিলেন সোভিয়েতের পতন মানে এই নয়, বিপর্যয় মানে এই নয় যে সমাজতন্ত্রের পতন। তার সমাজতন্ত্র কোনো দেশীয় ব্যাপার নয়, সমাজতন্ত্র হচ্ছে একটা বৈশ্বিক বিষয়। শুধু বিশ্বজুড়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম চলছে, এবং সমাজতন্ত্রের যে পদধ্বনি শোনা যাচ্ছে, সেটা বদরুদ্দীন ওমর তার শেষ জীবনের দিকে গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। তার জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত তিনি অত্যন্ত সেই বিছনায় শুয়ে, যখন তিনি অসুস্থ ছিলেন, তখনও তার চিন্তা ছিল অত্যন্ত টনটনে, অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত বলিষ্ঠ। তার সেরূপ ছিল শুধু সমাজের চিন্তাই না, সংগঠন চিন্তাও তিনি করতেন। এবং শেষ আলোচনায়, সেমিনারে, প্রেস ক্লাবে তিনি বলেছিলেন যে এখন একটাই কাজ, সে কাজ হচ্ছে লেনিনের কি করিতে হইবে পড়া, তোমাদের সেটাই করতে হবে, হোয়াট ইজ টু বি ডান। সুতরাং সেই হোয়াট ইজ টু বি ডান এর মধ্য দিয়ে কিভাবে পার্টি গড়ে তুলতে হবে, কিভাবে সংগঠন গড়ে তুলতে হবে, তিনি উল্লেখ করেছিলেন যে এখন একটাই কাজ, সংগঠন, সংগঠন, সংগঠন। সমাজ পরিবর্তনের সংগ্রামে সংগঠনের চেয়ে বড় গুরুত্ব নেই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট শাসন উচ্ছেদ করে দিয়েছি, কিন্তু একটা সঠিক লক্ষ্য, কর্মসূচি এবং সংগঠন না থাকার কারণে আজকে বাংলাদেশের যে সমাজ যে চলছে, যেভাবে বিদ্যমান রাষ্ট্র নতুনভাবে জোড়াতালি দিয়ে আবার জনগণের উপরে একটা শোষণের যন্ত্র তারা চাপিয়ে রেখেছে, সেইটাকে মোকাবেলা করা যায়নি। সুতরাং সংগঠন গড়ে তুলে এবং বিপ্লবী তত্ত্ব আয়ত্ত করার মধ্য দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, এবং বদরুদ্দীন ওমরের রাজনৈতিক চিন্তাকে আমরা যদি বিবেচনা করে, পুনর্বিবেচনা করে, পর্যালোচনা করে গ্রহণ অর্জনের মধ্যে দিয়ে আমরা এগোই, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। বাংলাদেশের মানুষ, মেহনতি মানুষের রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠার সংগ্রামে বদরুদ্দীন ওমরকে নিশ্চয়ই তারা মনে রাখবে। আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই জানেন, এতক্ষণ আমরা জনাব আফজালুল বাশার, জনাব ফজলুল হকের বক্তব্য, ফজলুল হকের বক্তব্য শুনলাম। আফজালুল বাশার লিখিতভাবে বদরুদ্দীন ওমর সম্পর্কে এবং বদরুদ্দীন ওমরের লেখা চিন্তাধারা তার একটা পরিচয় দিয়েছেন, এবং তার বাইরেও বাংলা ভাষায় মার্ক্সবাদী চিন্তাধারার সূচনা, বাংলাদেশে মার্ক্সবাদী চিন্তাধারা নিয়ে, মার্ক্সবাদী কর্মকাণ্ড নিয়ে যে লেখা
তর্ক বিতর্ক, কাজ ইত্যাদি হয়েছে, তারও একটা বিবরণ আফজালুল বাসারের বক্তব্যের মধ্যে আছে। যদি লেখাটি মুদ্রিত আকারে বের হয় তাহলে অনেক কিছু এই লেখা থেকে জানা যাবে। কোনো ব্যাপারেই বক্তব্য শেষ হয়ে যায় না। একজন বক্তব্য লিখলে তা নিয়ে অন্য অনেকে আরো নতুন বক্তব্য সংযোজন করতে পারেন, কোনো কোনো বিষয় নিয়ে মত ভিন্নতা প্রকাশ করে ভিন্ন বক্তব্য দিতে পারেন, এবং এইরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই কোনো জাতির জীবনে নতুন চিন্তাধারার বিকাশ ঘটে এবং নতুন রাজনৈতিক কর্মকাণ্ড দেখা দেয়। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দল একান্ত অপরিহার্য। আমাদের দেশে রাজনৈতিক দল গঠন সম্পর্কে আলোচনা খুব কম হয়েছে এবং সময়ে সময়ে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বের অভাবে বিরাট বিরাট সব সম্ভাবনা সফল হয়নি। তো এইসব কথা আমাদের স্মরণে রাখতে হবে। আজকে যে আলোচনা আমরা শুনলাম ইকবালুল্লাহ হাকিমের কাছ থেকে, আফজালুল বাসার কাছ থেকে, সেই বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে বিষয়গুলো জানতে, বুঝতে এবং কাজে যেতে। কাজে যারা নানানভাবে কাজ করা হয়, এখনো দল তার কমিটি গঠন বিভিন্ন জায়গায় এবং কমিটিকে অবলম্বন করে দলের মানে কেন্দ্রীয় বক্তব্য কর্মীরা দেশব্যাপী প্রচার করবেন, জনসাধারণকে দলের প্রতি এবং আদর্শের প্রতি আকৃষ্ট করবেন, দলের কর্মসূচির প্রতি আকৃষ্ট করবেন, ঐক্যবদ্ধ করবেন, এটা একটা। তাছাড়া তাদের আরো নানা ধারা আছে। অনেকে আছেন যারা তাত্ত্বিক বিষয়ে আলোচনা করতে আগ্রহী, তারা লেখেন এবং রাজনৈতিক আদর্শ, তত্ত্ব, রাজনৈতিক কর্মসূচি এগুলো বিষয়ে মত প্রকাশ করেন। অনেকে সাংগঠনিক গুরুত্বকে সবচেয়ে বেশি কি বলে উল্লেখযোগ্য মনে করেন এবং তারা সেইভাবে সংগঠন কি করে গড়ে তোলা যায় এটা চিন্তা করেন। আরো নানা দিক আছে। এই সব দিকের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। হয়তো কোনো সময়ে কোনোটার গুরুত্ব বেশি, কোনো সময় কোনোটার গুরুত্ব কম, এবং এইরকম একটা পরিবর্তনের ধারা ধরে অগ্রসর হয় রাজনৈতিক চিন্তা, গঠিত হয় রাজনৈতিক দল, জনসাধারণ ঐক্যবদ্ধ হতে পারে এবং জনগণের সংগ্রামের মধ্য দিয়েই মানে একটা আদর্শ, একটা কর্মসূচি, নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হয়। এখন জনগণের কথা বড় করে সবাই বলা করেন, জনগণই ইতিহাসের স্রষ্টা, কথাটা ঠিক, কিন্তু সেই সঙ্গে আরো কিছু কথা এর সঙ্গে যুক্ত করলে কথাটা ঠিক হবে। সেটা হলো নেতৃত্ব লাগবে। জনগণের নেতৃত্ব যদি না থাকে, আজকে মুসলিম লীগের নেতৃত্বে কিংবা কংগ্রেসের নেতৃত্বে কিংবা অন্য কোনো দলের নেতৃত্বে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়, সেইখানে তো কমিউনিস্ট পার্টি যত ভালো বক্তব্যই বলুন, তারা প্রকৃত কাজে অগ্রসর হতে পারেন না। আমাদের দেশে কমিউনিস্ট পার্টি তো সেই ব্রিটিশ আমল থেকে কাজ করছে। 1921 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, লেখা হয় সর্বত্র এটা। তখন হয়তো আমাদের এই পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টি হয়নি। পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টি হয়েছে পূর্ব পাকিস্তান আমলে, পাকিস্তান হওয়ার পরে 1948 সালে। কিন্তু 48 সালে হলেও তার আগে যে 21 সাল থেকে কমিউনিস্ট পার্টি ভারতে, তার প্রভাব এর পেছনে ছিল। তো অভিজ্ঞতাটা নিতান্ত অল্প সময়ের নয়। আমরা যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখুন যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1957 সালে। তার 2-3 বছর পরে 1857 সিপাহী বিদ্রোহের বছর 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তো তখন থেকেই কিন্তু মার্ক্সবাদ একরকম বিশ্ববিদ্যালয়গুলোর মানে পাঠ্যসূচিতে আসছে। রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এইসব বিষয়ের পাঠ্যসূচিতে নানাভাবে মার্ক্সের চিন্তাধারা আলোচনার অন্তর্ভুক্ত হয়। যারা বিশ্ববিদ্যালয়ে সিলেবাসভুক্ত করেছেন এইসব বিষয়কে, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারা তো আর বিপ্লব করার জন্য করেননি, বিষয়টা জানার জন্য। কিন্তু এরও একটা গুরুত্ব আছে এবং যারা বিপ্লবে আকাঙ্ক্ষী তারা ওই যে জ্ঞান কেন্দ্র বিশ্ববিদ্যালয় তাতে যেটুকু চর্চা হচ্ছে তাকে অবলম্বন করে আরো নতুন অগ্রসর চর্চায় যেতে পারে। এই সব বিষয় বুঝতে হবে। কিন্তু আমাদের দেশে ভারতীয়দের আলোচনা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই
আরম্ভ হয়েছে বলা যায়। কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে ভারতে 1921 সালে, আর পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে পাকিস্তান আমলে 1948 সালে। এই ধারাক্রম ধরে যে অগ্রগতি, তাতে আমরা বর্তমান অবস্থায় আছি। কি অগ্রগতি হলো, কতখানি সাফল্য অর্জন করেছে, সাফল্যের সম্ভাবনা কতটা বাস্তবায়িত হয়নি, কিভাবে বর্তমানে আমরা নতুন ভবিষ্যৎ সৃষ্টির পরিকল্পনা নিয়ে সামনে এগোবো, এসব বিষয়ে আলোচনা এবং লিখিতভাবে বক্তব্য প্রকাশ করার দরকার আছে। আমরা চিন্তা চাই, চিন্তার চর্চা চাই, চিন্তার শুদ্ধতা চাই, চিন্তার বিকাশ চাই এবং চিন্তার সমৃদ্ধি চাই। কিন্তু চিন্তার সঙ্গে সঙ্গে আমরা কাজ চাই, পার্টি গঠন, জনসাধারণকে ঐক্যবদ্ধ করা, জনসাধারণের মধ্যে উন্নত চিন্তা প্রসারিত করা, তার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমরা আমাদের আদর্শ, কর্মসূচি ইত্যাদি বাস্তবায়িত করি। এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পদ্ধতি কি, এই নিয়ে অগ্রিম খুব বেশি বিতর্ক না করাই ভালো। অনেকেই মনে করেন যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় বিপ্লব, বৈপ্লবিক পদ্ধতিতে যেতে হবে, বিপ্লব সম্পর্কিত কিছু কথা হয়। আবার অনেকে মনে করেন যে হ্যাঁ, বিপ্লবের দরকার হতে পারে, কিন্তু বিপ্লব ছাড়াও গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে ঐক্যবদ্ধ করে এই পরিবর্তন সম্ভব হয়। এইসব বিতর্ক আমলে উঠেছে, পাকিস্তান আমলেও কিছু চলেছে, বাংলাদেশ আমলে অনেক সময় কিছু কিছু হয়েছে। সেসব বিতর্ক এখন নাই, কিন্তু কাজের জন্য চিন্তা করতে গেলে এবং কাজে অগ্রসর থেকে প্রথম বিতর্ক আসবে এবং বিতর্কের মোকাবেলা কিভাবে করা যাবে সেটা বাস্তব অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অগ্রিম কোনো পদ্ধমূল ধারণা নিয়ে কাজ করতে গেলে সেই কাজ সফল হয় না। বাস্তব অবস্থা কেমন, এটা অবস্থার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিচার করে একটা দলকে যারা নেতৃত্ব দেন তাদেরকে স্থির করতে হয়, জনসাধারণকে সেই চিন্তা দিয়ে ঐক্যবদ্ধ করতে হয়, অনুপ্রাণিত করতে হয়, মানে কাজে আনতে হয়। যাই হোক, এইসব বিষয়ে আপনারা সবাই জানেন, প্রত্যেকের নিজের নিজের চিন্তা আছে এবং নিজের সেই চিন্তাটা যারা নেতৃত্ব দেন, অন্য যারা সমস্ত কিছু পরিচালনা, তাদের চিন্তার সঙ্গে যুক্ত করে আমরা আমাদের নিজের চিন্তাকে বিকশিত করি। অন্ধভাবে কোনো কিছু গ্রহণ করলে তার ফল শেষ পর্যন্ত ভালো হয় না। যত ভালো আদর্শ, যত ভালো কর্মসূচি, একটা উপলব্ধি প্রত্যেক শিক্ষিত ব্যক্তির রাজনৈতিক কর্মীর মনের মধ্যে থাকা উচিত, একটা জ্ঞানগত প্রস্তুতি, সেই সঙ্গে কাজের প্রস্তুতি। যাই হোক, আজকে যেসব আলোচনা হয়েছে এগুলো খুব মূল্যবান। আফজালুল বসার ইতিহাস সম্পর্কে অনেক কথা সামনে এনেছেন। ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইউরোপে যদি আমরা লক্ষ্য করি, হেগেল তো ইতিহাসের দর্শন প্রচার করেই বড় দার্শনিক হিসেবে পরিচিত হয়েছেন এবং ইতিহাসের অপরিহার্যতা হেগেল খুব সুন্দরভাবে লিখেছেন। বলা হয়েছে যে হেগেল তো ভাববাদী চিন্তা করেছেন। হ্যাঁ, ভাববাদী চিন্তা আছে, এখন ঈশ্বর বা একটা কিছু তিনি স্বীকার করেছেন, কিন্তু ওই ঈশ্বরের উপরে তিনি সম্পূর্ণ নির্ভরশীল থাকেননি। মানুষের চেষ্টা, মানুষের চিন্তা, মানুষের শক্তি, এর উপরে তার পরিপূর্ণ আস্থা ছিল, সেইভাবেই ব্যক্ত করেছেন। কিন্তু ঈশ্বর যে একজন আছেন, এটার জন্য ভাববাদী বলা হয়, সেটা ঠিক। কিন্তু হেগেলের চিন্তাই তো অনুপ্রাণিত করেছে কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস এবং তাদের সমস্যা আরো অনেককে। এরা সেই ভাববাদী বিষয়টাকে পরিহার করে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই ইতিহাসের ধারণা, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, এগুলো ডেভেলপ করেছে। আইডিয়ালিজম থেকে ম্যাটেরিয়ালিজমে নিয়ে আসছেন, এর মধ্য দিয়ে অগ্রগতি হয়েছে। যাই হোক, যে কথাটা আমাদের বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো আজকের যে অবস্থায় আমরা আছি বাংলাদেশে, আজকের যে অবস্থায় গোটা পৃথিবীব্যাপী মানব জাতি আছে, এই বাস্তবতাকে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বুঝতে হবে। এই বাস্তবতায় বাংলাদেশে জনগণের পক্ষ থেকে যারা নেতৃত্ব দেবেন তাদের কি করণীয়, গোটা পৃথিবীতে যারা নেতৃত্ব দেবেন, চিন্তা ভাবনা ব্যক্ত করবেন, তাদের কি করণীয়, এই সম্পর্কে আমাদের দেশের যারা এইসব ধারায় অগ্রসর চিন্তা করেন তাদের প্রত্যেকের পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার এবং মত প্রকাশ করা দরকার। একটা কথা মনে রাখতে হবে যে খুব ঢিলে ঢালাভাবে কিছু করা যাবে না। আমাদের কিছু করতে হলে আমাদের নিজেদের পত্রিকা দরকার,
নিজেদের প্রকাশনা সংস্থা দরকার, পুস্তক পুস্তিকা প্রকাশের, পার্টি গঠন দরকার, এবং পর্যায়ক্রমে উন্নত চিন্তা লিখিতভাবে প্রকাশ করতে হবে, আলোচনার মাধ্যমে পার্টি গঠন করতে হবে। এই বিষয়গুলো 1 বছর 2 বছর 5 বছরের মধ্যেই করে ফেলা যাবে না, কিন্তু 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে একটা ভিত্তি আরম্ভ করা যায়, এবং ভিত্তিটা আরম্ভ করে পরবর্তী 5 বছরে সেটাকে রূপ দেওয়া যায়, সেটাকে কার্যকর করার মতো শক্তি অর্জন করা যায়। এই যে পর্যায়ক্রমে অগ্রগতি, এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই পথে যাত্রা করতে হবে। আফগান ভাষার ইতিহাস বিষয়ক মানে অনেক কিছু আমাদের দেশে বামপন্থী আন্দোলনের, কমিউনিস্ট আন্দোলনের স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন। বদরুদ্দিন ওমরকে তো নিয়ে পড়েই, সেই সঙ্গে তারও আগে থেকে এবং তার সমকালে পরবর্তীকালে আরও যারা চিন্তা করেছেন তাদের প্রসঙ্গ তার লেখায় আসছে। আমি একটা কথা শুধু বলবো যে কংগ্রেস, মুসলিম লীগ এইগুলো তো প্রথম পর্যায়ে বড় দল ছিল, জনগণ পরিচালিত হয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস, অল ইন্ডিয়া মুসলিম লীগের দ্বারা। কমিউনিস্ট আন্দোলনের কথা যখন আমরা আলোচনা করবো তখন অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পর্কেও আমাদের বিবেচনা রাখতে হবে যে কংগ্রেস কি কারণে এতকাল রাজত্ব করতে পেরেছে, মুসলিম লীগ কি কারণে ক্ষমতায় এসেছে, ইলেকশনে কংগ্রেস কেন জিতত, মুসলিম লীগ কেন জিতত, বামপন্থীরা কেন দশকের পর দশক ধরে দুর্বল থেকেছে। এই বিষয়গুলো বুঝতে হলে কংগ্রেস মুসলিম লীগকে হিসাবের বাইরে রেখে চলবে না। কংগ্রেস মুসলিম লীগ আমাদের রাজনৈতিক ধারা নয়, আমাদের বিরুদ্ধ পক্ষের রাজনৈতিক ধারা। তাদের সঙ্গে আমাদের সংগ্রাম করতে হয়েছে, সংগ্রাম করতে হচ্ছে, এবং এই সংগ্রামে ওদের শক্তি, ওদের চিন্তা সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা না থাকে তাহলে আমরা জমি করতে পারবো না। কাজেই আমাদের যা কিছু বক্তব্য চিন্তা আমরা সেটা স্টাডি করবো, বিবেচনা করবো, আলোচনা করবো। আর আমাদের বিরুদ্ধ পক্ষ যারা তাদের বক্তব্য আমরা স্টাডি করবো, বিচার করে থাকবো, কি করে তাদের দুর্বলতাগুলো আমরা বুঝতে পারবো, তাদের বিরোধী ভূমিকা জনসাধারণকে আমরা ভালো করে বোঝাতে পারবো, কি করে জনসাধারণকে আমরা তাদের সমর্থনকে সরিয়ে আমাদের সমর্থনে নিয়ে আসতে পারবো, এইসব বিষয় চিন্তা করতে হবে, কাজ করতে হবে। আজকের এই আলোচনা থেকে সেই বিষয়গুলো সামনে আসছে। বদরুদ্দিন উমর অসাধারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের রাজনৈতিক ইতিহাসে। তিনি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভালো ছাত্র ছিলেন, পরীক্ষার ফল ভালো করেছেন। তিনি তখন চাইলে এই সিএসএস পরীক্ষা দিয়ে সিএসপি অফিসার হতে পারতেন, তারপর সেই কালে ভালো ছাত্ররা সময় চাইতেন। বদরুদ্দিন উমর ওই ধারায় যাননি, ব্যক্তিগত জীবনে বড় অবস্থানে যাবেন এইটা তার একান্ত চিন্তা ছিল না। তার চিন্তা ছিল যে সমাজ, জাতি, রাষ্ট্র, জনগণ, বিশেষ করে যারা সাফারিং হিউম্যানিটি, কৃষক এবং শ্রমিক, তাদের কল্যাণে কাজ করব এবং তাদের কল্যাণের সঙ্গে আমার নিজের কল্যাণ যুক্ত। যদি আমি সেইভাবে কাজ করতে পারি, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নতির সঙ্গে আমার নিজের জীবনেরও উন্নতি হবে, আমার খাওয়া পড়া সবটা এরপরে মানে সংশ্লিষ্ট। আলাদাভাবে আমি ভালো করবো, উচ্চ অবস্থানে যাব, আর শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা দুরবস্থায় থাকবেন, এরকমটা চাই না। এরকম একটা ধারণা, খুব মহান ধারণা, এটা ততদিন করে কৈশোরকাল থেকেই জীবনে ছিল এবং ধীরে ধীরে বড় হয়েছে, এবং সেই ধারণা নিয়ে ক্রমে তিনি মার্কবাদীর দিকে এগিয়েছেন এবং মার্কবাদী হয়েছেন। মার্কবাদী হয়ে তিনি জন্মগ্রহণ করেননি, স্কুলে কলেজে পড়ার সময় তিনি মার্কবাদী হয়ে ওঠেন। পারিবারিক ঐতিহ্য ইত্যাদিকে অবলম্বন করে মার্কবাদের প্রতি আকৃষ্ট হয়েছেন, জানতে চেয়েছেন। একটা পর্যায়ে তিনি মার্কবাদ কমিট করেছেন এবং মার্কবাদী ধারায় চিন্তা প্রকাশ করা এবং কাজ করা এই চেষ্টা করেছেন। এবং বদরুদ্দিন উমরের একটা ক্রমবিকাশ আছে, সবার জীবনেই সেটা থাকে। এই ক্রমবিকাশের মধ্য দিয়ে যদি আমরা তাকে, নেতৃত্বকে বুঝতে চাই, বদরুদ্দিনকে বুঝতে চাই, তাহলে সে আমাদের ভুল কম হওয়ার কথা, ভুল না হওয়ার কথা। তো এইগুলো আমাদের বুঝে বুঝে থাকবে, এগোতে হবে। এখন যে কথাটা আসছে যে বদরুদ্দিন উমর আমাদের কালে এই দেশে তিনি তাদের জীবিত ভূমিকা করতেন, বলা যায় যে শ্রেষ্ঠ চিন্তক এবং শ্রেষ্ঠ রাজনৈতিক কর্মী ছিলেন। বাস্তবে সাফল্য অসাফল্য আছে, সেগুলো বিচার্য।
সাফল্য একটা না হয়েছে, এরকম অনেক মনীষীর জীবনে হয়নি। ব্যর্থতার পর ব্যর্থতা আছে, তারপরেও তারা স্মরণীয় এবং তাদের ব্যর্থতার অভিজ্ঞতা নতুন সাফল্যের চিন্তা জন্ম দিয়েছে। এরকম লাগে বদরুদ্দিন ওমর কোনো সন্দেহ নাই যে কালে তিনি জীবনযাপন করেছেন সেই কালে যারা বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, তাদের জীবন এবং বদরুদ্দিন ওমর জীবন একত্র করে যদি আমরা চিন্তা করি, অবশ্যই আমরা স্বীকার করবো জনগণের পক্ষে, শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত মানুষদের পক্ষে বৃহত্তর সংখ্যক জাতীয়তাবাদী গণতান্ত্রিক চিন্তাশীল শক্তির স্বার্থে যারা কাজ করেছেন, অবশ্যই বদরুদ্দিন ওমরের নাম তাদের মধ্যে এক নম্বরে আসবে। আবুল মনসুর আহমদ চিন্তা করেছেন, তারও চিন্তা স্বীকৃতি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। কিন্তু আবুল মনসুর আহমদের চিন্তা এবং বদরুদ্দিন ওমরের চিন্তার মধ্যে তো অনেক পার্থক্য আছে। আবুল মনসুর আহমদের যেটুকু মহত্ব সেটা আমরা স্বীকার করে নেব, কিন্তু বদরুদ্দিন ওমরের যে মহত্ব এটা আরো বিস্তৃত, আরো বিশাল, আরো গভীর, আরো সূক্ষ্ম। এটাকেও আমরা পরিপূর্ণ পর্যায়ে গ্রহণ করব। ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যেও বৈপরীত্য থাকবে এবং সবকিছুই আমাদের মত অনুযায়ী চলবে এমন না। নানান ভিন্ন মত একটা সিনথেসিসের মধ্য দিয়ে তা অগ্রসর না। কিন্তু যারা প্রকৃতপক্ষেই জনগণের বিরোধী, প্রগতির বিরোধী, তাদের সঙ্গে তো আমাদের ঐক্য সম্ভব না। আমরা অবস্থান করতে পারি একটি রাষ্ট্র ব্যবস্থায়, কিন্তু তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা থাকবে এবং সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে অবশ্যই আমরা তাদেরকে পরাজিত করতে চাই, আমরা জয়ী হতে চাইব। এবং জনগণের জন্য যে কর্মকাণ্ড, জনসম্পৃক্তি এর মধ্যে থাকলেই কেবল সেটা সাফল্যের দিকে যেতে পারবে। এরকম অনেক চিন্তা, এই চিন্তার জন্য পণ্ডিত ব্যক্তি দরকার হয় না, সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষরা এই চিন্তা মোটামুটি সঠিকভাবেই করতে পারে। কিন্তু চিন্তার সঙ্গে একটা দৃঢ় চিত্ততা, চিন্তার সঙ্গে সততা এবং চিন্তার সঙ্গে সংগঠন, দল, এগুলো গড়ে তোলা, এই কাজগুলো কঠিন। এবং এই যে গড়ে তোলা সংগঠন, এই দিকে অগ্রসরই নেতৃত্ব সৃষ্টি হয় এবং ভালো সম্ভাবনা বাস্তবায়নের তাগিদ, আগ্রহ এটা অনেক বৃদ্ধি পায়। যাই হোক, আমার বক্তব্য করবো না, বক্তব্য শেষ করবো। এবং আমাদের কথাটাই হলো চিন্তা করতে হবে, কাজ করতে হবে। চিন্তা, কাজ দুটোর যে অগ্রগতি আমাদের সাধন করতে হবে। সম্ভাবনা আছে, সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হবে। অতীতে সম্ভাবনা ছিল, কিছু সাফল্য অর্জিত হয়েছে, ব্রিটিশ শাসনের অবসান ঘটেছে, পাকিস্তান হয়েছে, পাকিস্তানের অবসান ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্রের কথা সামনে আসে, একান্তভাবে ধর্মের মধ্যে মানুষের মন আচ্ছন্ন থাকে। এইভাবে দেখবো যে অগ্রগতি হয়েছে, যতটা আমরা কামনা করেছি, মানুষ কামনা করছে, ততটা হয়নি। কিন্তু কিছুই হয়নি এই চিন্তা ঠিক না, কিছুটা হয়েছে এবং এখন ভবিষ্যতে আরো অনেকটুকু হবে, সেই সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই ধারায় চিন্তা করার এবং কাজ করার আগ্রহ থেকে আমাদের বৃদ্ধি পেতে পারে এবং সেই বৃদ্ধি পাওয়ার মধ্যে আজকের এই অনুষ্ঠানে আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমরা যেহেতু সময়ের দিক থেকে একটু পিছিয়ে আছি, ফলে আমরা এখন একটা পূর্ণ বিরতিতে যেতে পারবো না, কিন্তু বিরতি প্রয়োজন। আগেরটার সঙ্গে পরেরটার একটা পার্থক্য তৈরির জন্য চিন্তার ব্যাপার আছে, নতুন বিষয়ে ঢুকবো আমরা। ফলে আমরা একটা খুবই সংক্ষিপ্ত চা বিরতিতে যাবো, 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ। আমরা 4:30-এর আগে আমরা এখানে আমাদের পরের সেশন শুরু করবো শামসুর রহমানের। আশা করছি আপনারা এর মধ্যেই চা পান শেষে